Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পার্ট। অলরেডি কিছু লেকচার আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ প্রতিটা লেকচার প্রতিটার সাথে কোরিলেটেড, এবং কোনো কনসেপ্ট যদি মিস করো নেক্সট কনসেপ্ট বুঝতে পারবে না। আমরা ইজি ওয়েতে ফার্মাকোলজি সবসময় পড়ি, যাতে তোমাদের ডিটেলস ডেপথ ক্লিয়ার হয়, তোমাদের ইন্টারেস্ট বাড়ে ফার্মাকোলজি পড়ার প্রতি। এবং এই থিওরি যা পড়ানো হবে, যাভাবে তোমাদেরকে বোঝানো হবে, সেইভাবে যদি তুমি না লিখে মনে রাখতে পারো, কারণ আমরা বোঝানো হবে, লিখে কিছু লাভ নেই। বোঝানোর মতন করে তুমি যদি মাথায় ক্লিক করতে পারো, তাহলে তোমার যেমন থিওরি ক্লিয়ার হবে, তুমি ভুলবে না কোনো দিন, তার সাথে তোমার সমস্ত এক্সামে এই কনসেপ্টের উপর বেস করে দাঁড়িয়ে সমস্ত কনসেপ্টের অ্যান্সার তুমি ইজিলি দিতে পারবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের আমাদের টপিক আছে অ্যাবজর্পশন পার্ট, ফার্মাকোলজির অ্যাবজর্পশন পার্ট। যেটা কিসের টপিক? যেটা আমরা কিসে পড়েছি? ফার্মাকোকাইনেটিক্স। তো এই ফার্মাকোকাইনেটিক্স আমরা অলরেডি পড়ে এসেছি। এই ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? যে ড্রাগের মুভমেন্ট। কাইনেটিক্স মানে হচ্ছে কি? মুভমেন্ট। ড্রাগের মুভমেন্ট হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। এই ড্রাগের মুভমেন্টকে কে করাচ্ছে? বডি করাচ্ছে ড্রাগের মুভমেন্ট। কে করাচ্ছে মুভমেন্ট? বডি। আমাদের বডি এই ড্রাগকে, আমরা যে ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন করছি, আমরা খাচ্ছি, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়ে এসেছি আমরা। তো আমরা যে আমাদের ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন করছি বডিতে, সেই অ্যাডমিনিস্টার করা ড্রাগটা বডিতে মুভমেন্ট করছে। কে মুভমেন্টটা তাকে করাচ্ছে? বডি তাকে মুভমেন্ট করাচ্ছে। তো সেইটাকে আমরা স্টাডি করি ফার্মাকোকাইনেটিক্সে। তো মুভমেন্ট অনেক টাইপের হয়, প্রতিটা মুভমেন্টের এক একটা করে নাম দেওয়া হয়েছে। যেমন ধরো আমরা ড্রাগকে প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন, ধরো একটা আমরা ইসোফেগাস আঁকলাম, আমরা স্টোমাক আঁকলাম, তারপর আমাদের স্মল ইন্টেস্টাইন, ডিওডিনাম, জিজিয়াম, ইলিয়াম আঁকলাম। এরপর আমাদের কি আসছে? লার্জ ইন্টেস্টাইন আসছে। লার্জ ইন্টেস্টাইন, এইটা লার্জ ইন্টেস্টাইন পোর্শন। তো দেখো, এই যে আমাদের এটাকে কী বলা হয়? ইসোফেগাস। আমরা পড়েছি অ্যানাটমিতে ইসোফেগাস, এটাকে ফুড পাইপ বলা হয়। ইসোফেগাস 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 দিয়ে আমাদের সমস্ত খাবার যায়, যাকে বলা হয় ফুড পাইপ। এই জন্যে তো ইসোফেগাস দিয়ে একটা খাবার অ্যাডমিনিস্ট্রেশন করার পর যেমন যায়, সেরকম ড্রাগও আসলো। এইটা কি আমাদের? এই জায়গাটা হচ্ছে আমাদের স্টোমাক। তো স্টোমাকে একটা ড্রাগ আসলো, এবং সেই ড্রাগটা এখানে কি হবে? ড্রাগের হবে ডিসোলিউশন হবে, ডিসইন্টিগ্রেশন হবে। আমরা পড়েছি ফার্মাসিউটিক্সে ড্রাগ ডিসইন্টিগ্রেশন হবে, মানে কি? ড্রাগ ছোট ছোট স্মলার পার্টিকেলে ভাঙবে। কেন ভাঙবে? কারণ ডিসোলিউশন হতে হবে, সলিউশন ফর্মে তৈরি হবে। সেই সলিউশন হওয়ার জন্য ড্রাগকে স্মলার পার্টিকেলে ভেঙে যায়। তো এই স্টোমাকে ড্রাগ আসার পর স্টোমাকের ড্রাগ ডিসইন্টিগ্রেশন হয়, স্মলার পার্টিকেলে ভেঙে যায়, এবং কি হয়? ডিসোলিউশন হয়, সলিউশন ফর্মেশন একটা তৈরি হয়। তো এখান থেকে ড্রাগ কি হয়? এখান থেকে ড্রাগরা হয় স্টোমাক থেকে, না হলে ইন্টেস্টাইন পোর্শন থেকে। ড্রাগরা কোথায় যায়? ড্রাগরা যায় লিভারে। এটা আমরা ধরো লিভার রেখে দিলাম, সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা আমরা লিভার রেখে দিলাম। তারা কোথায় যাচ্ছে ড্রাগরা? একটা ড্রাগ স্টোমাক থেকে ভেঙে গেল, তারপর তারা এখান দিয়ে স্মল ইন্টেস্টাইনে আসবে। সেই স্মল ইন্টেস্টাইন থেকে তারা লিভারে যায়, না হলে স্টোমাক থেকে লিভারে যায়। যে কোনো দুটো জায়গা থেকে যেতে পারে। কোন জায়গা থেকে কোন ড্রাগ যাবে আমরা আস্তে আস্তে নেক্সট
আস্তে আস্তে লাস্টের দিকে যত ভিডিও যাবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কোন ড্রাগ কোথা থেকে লিভারে যাবে। এবং এখানে আসার পর লিভারে আসার পর লিভার থেকে তারা কোথায় যাবে, তারা যাচ্ছে ব্লাড সার্কুলেশন। লিভারে আসলো এবং লিভার থেকে যাচ্ছে ব্লাড সার্কুলেশনে, এবং এই ব্লাড সার্কুলেশনের থ্রুতে ড্রাগ ব্লাডের থ্রুতে কোথায় যাচ্ছে, তার সাইট অফ অ্যাকশানে যাচ্ছে। সাইট অফ অ্যাকশান মানে যেখানে ওই ড্রাগের রিসেপ্টর আছে। প্রথম লেকচারে আমরা পড়েছি রিসেপ্টর কি, লিগ্যান্ড কি, কারণ প্রতিটা ড্রাগের জন্য রিসেপ্টর প্রেজেন্ট আছে, সব জায়গাতে নেই। তো রিসেপ্টর যেখানে আছে সেখানে ড্রাগ অ্যাফিনিটি শো করবে, তারপরে ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি আসবে। তো সেই অ্যাফিনিটি যেখানে আছে রিসেপ্টর সেখানেই যাবে। তো ড্রাগ লিভার থেকে তারপরে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় যাচ্ছে, তার যেখানে সাইট অফ অ্যাকশন সেখানে যাচ্ছে, সেখানে সে তার রিসেপ্টরে বাইন্ড হচ্ছে, হয়ে যাওয়ার পর ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করছে, এবং ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো হয়ে গেলে ড্রাগ তারপর কোথাকে যাচ্ছে, ড্রাগ তারপরে সাইট অফ অ্যাকশান থেকে কোথায় যাচ্ছে, ফের লিভারে আসছে, এবং লিভারে ড্রাগের কি হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, এবং মেটাবলিজম হয়ে যাওয়ার পর ড্রাগ লিভার থেকে কোথায় যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, এবং কিডনির থ্রুতে তারা কী হচ্ছে, ড্রাগ বাইরে এক্সক্রিট হয়ে যাচ্ছে। তো এইভাবে ড্রাগের মুভমেন্ট হচ্ছে। কে করাচ্ছে মুভমেন্টটা, বডি করাচ্ছে। তো আরেকবার রিপিট করছি, ড্রাগ আমরা একটা মুখ দিয়ে খেলাম, সোয়ালো করলাম, ড্রাগ ইসোফেগাস দিয়ে এন্ট্রি করে স্টোমাকে চলে আসলো একটা ড্রাগ। এবারে সেই ড্রাগটা এখানে ডিসইন্টিগ্রেশন হবে, ডিজলিউশন হবে। ডিসইন্টিগ্রেশন মানে ছোটো ছোটো পার্টিকেলে ভেঙে যাবে, ডিজলিউশন মানে একটা সলিউশন ফর্ম হবে, কারণ ড্রাগকে অ্যাবজর্ব হতে গেলে সলিউশন ফর্মে আসতে হবে। যে সলিউশনটা এখানে হবে, আমরা ওইখানে ট্যাবলেটের এক্সিপিয়েন্টে পড়েছি, বিভিন্ন ডিসইন্টিগ্রেটিং এজেন্ট অ্যাড করা হয় এক্সিপিয়েন্ট হিসাবে, ডিজলিউশন যাতে সে ছোটো ছোটো পার্টিকেলে ভেঙে যায়, এমন জলদি ডিজলিউশন তৈরি হয়। যে ড্রাগে যত জলদি ডিজলিউশন হবে সেই ড্রাগ তত জলদি অ্যাবজর্ব হবে। ক্লিয়ার? তো নালে ইন্টেস্টাইন থেকে, এবারে কোন ড্রাগ স্টোমাক থেকে অ্যাবজর্ব হবে, কোন ড্রাগ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে, সেইটা আমরা পরে পড়ছি। তো হয় তারা স্টোমাক থেকে, নালে ইন্টেস্টাইন থেকে। কোথাকে আসছে, লিভারে আসছে। কেন আসছে? কারণ শুধু ড্রাগ নয়, যে কোনো জিনিসে আমরা খাই তারা লিভারে আসে। কেন আসে? ডিটক্সিফিকেশনের জন্য। বডির এটা ওন মেকানিজম, বডি নিজেকে সেফ রাখার জন্যে। কোনো জিনিস আমরা খেলে সেই জিনিসটার ডিটক্সিফিকেশন হওয়ার জন্যে সব জিনিস লিভারে আসে। তো সেরকম একটা ড্রাগও যখন খেয়েছি, সেই ড্রাগেরও কী হবে, ডিটক্সিফিকেশনের জন্যে তারা লিভারে চলে আসছে। কিসের থ্রুতে আসছে? পোর্টাল ভেনের থ্রুতে আসছে। পোর্টাল ভেন বলা হয় এই ভেনগুলোকে, পোর্টাল ভেনের থ্রুতে তারা লিভারে আসছে। তারপর তারা লিভারে কি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ড্রাগের তো আর ডিটক্সিফিকেশান হচ্ছে না, ড্রাগের হয়ে যাচ্ছে এখানে একটা মেটাবলিজম হয়েছে, যেটাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলা হয়, যেটা আমরা পরে পড়ব। ঠিক আছে, পরে আমরা আস্তে আস্তে পড়ব। আপাতত বলে রাখো তারা লিভারে আসছে। যেহেতু তারা লিভারে চলে এসছে, কিছু পোর্শন ফার্স্ট পাস মেটাবলিজমে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কত পোর্শন হবে সেটা কিন্তু নন ক্যালকুলেটেড, হাইপোথিলিকের একটা ভলিউম। কিছু পোর্শন একটা তো নষ্ট হবে লিভারে আসছে মানে, কারণ লিভারে কিছু এনজাইম আছে যারা ড্রাগকে নষ্ট করে। শুধু লিভার নয়, ইন্টেস্টাইনি পোর্শনেও আছে, যাকে বলা হয় সাইটোক্রোম 450 এনজাইম, যাকে বলা হয় মাইক্রোজোমাল এনজাইম বলা, যারা ইন্টেস্টাইন পোর্শনে লিভারে প্রেজেন্ট থাকে, যারা মেনলি তাদের কাজ হচ্ছে ড্রাগের মেটাবলিজম করা। তো ড্রাগের কিছু পোর্শন মেটাবলিজম হয়ে গেল। তারপর ড্রাগ লিভার থেকে চলে যাচ্ছে কোথায়? লিভার থেকে চলে যাচ্ছে তার ব্লাড সার্কুলেশনে। লিভার থেকে প্রথমে চলে আসে, তারপর ব্লাড সার্কুলেশনে, কারণ ব্লাডই একমাত্র জিনিস যেটা পুরো বডিতে সার্কুলেট হয়। তো ড্রাগ ব্লাডে চলে আসলো, ব্লাডে মিশে গেল, এবং ব্লাড এর মাধ্যমে সে কোথায় যাচ্ছে, তার যেখানে সাইট অফ অ্যাকশান, যেখানে সাইট অফ অর্গান আছে সেখানে যে তার রিসেপ্টারে বাইন্ড হচ্ছে। বাইন্ড হয়ে যাওয়ার পর সে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করছে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো হয়ে গেলে সেই ড্রাগটা আবার কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে। এখন কেন যাচ্ছে? ড্রাগের মেটাবলিজম হওয়ার জন্য। যখন আমরা মেটাবলিজম পড়ব তখন আরও ডিটেলসে পড়ব, স্টেপ বাই স্টেপ পড়ব।
কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাব। এখন আমরা অ্যাবজর্পশান পড়ছি, অ্যাবজর্পশানটাকে বেশি ফোকাস করব, তার জন্য এই জিনিসগুলো জেনে নেওয়া দরকার, তাই বলে দেওয়া হচ্ছে। তারপর লিভারে আসছে, লিভারে হচ্ছে ড্রাগের মেটাবলিজম কেন হচ্ছে এখন? কারণ ড্রাগকে পোলার করতে হবে, বারবার বলেছি পোলার করতে হবে ড্রাগকে। পোলার মানে কি? ওয়াটার সলভেল। আমরা ড্রাগের যে বাইরে এক্সক্রিট হয়, কিসের মাধ্যমে এক্সক্রিট হয়? ইউরিনের থ্রুতে বাইরে বেরিয়ে আসে, সোয়েট, স্যালাইভা এদের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তো সেগুলো সব কি? ওই জিনিসগুলো কি? সব ওয়াটার ইন নেচার। তো ওর মাধ্যমে যদি ড্রাগকে বাইরে বেরিয়ে আসা হয়, তাহলে ড্রাগটাকে ওয়াটারে সলভেল হতে হবে। তার জন্যেই ড্রাগ বেশিরভাগ লিপোফিলিক হয়ে থাকে। আমরা পড়েছি তাহলে কি ওরা ডিফিউশন হয়, অ্যাক্টিভ ডিফিউশন, প্যাসিভ, ফ্যাসিলেটেড সব পড়ে এসেছি। তো ডিফিউশন হয় ওই কারণে লিপোফিলিক ড্রাগের জলদি, কিন্তু মেটাবলিজম হয়ে যায় ড্রাগ লিপোফিলিক থেকে ওয়াটার সলুবেল। জলে যখন সে দ্রবণীয় হতে পারবে তবেই সে বাইরে বেরিয়ে আসতে পারবে। সেইটাই এখানে হচ্ছে লিভারের ড্রাগকে ওয়াটার সলুবেল করে দিচ্ছে। মেটাবলিজম যার মেন কাজই হচ্ছে বায়ো ট্রান্সফরমেশান, যেখানে ড্রাগের বায়োলজিক্যাল চেঞ্জ করে দেয়। ড্রাগ নন পোলার থাকে, মানে ড্রাগ থাকে লিপোফিলিক, তাকে ওয়াটার ফিলিক করে দেয়, হাইড্রোফিলিক করে দেয়, যাই করে দিল। তারপরে সেই ড্রাগটা কিডনির থ্রুতে বাইরে এক্সক্রিট হয়ে গেল। তো এই পোর্শন, এইভাবে ড্রাগের মুভমেন্ট হচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে ড্রাগের মুভমেন্ট হচ্ছে। তো ড্রাগে তাহলে মুভমেন্ট কী কী হচ্ছে? প্রথমে ড্রাগ আমরা খেলাম, স্টোমাকে আসলো, স্টোমাক থেকে কোথায় যাচ্ছে? ব্লাডে যাচ্ছে। ড্রাগের আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম মুখ দিয়ে, এটা ধরো মাউথ লিখে দিলাম। তারপর কোথায় আসলো? স্টোমাক। স্টোমাক থেকে কোথায় আসছে? ব্লাডে আসছে। স্টোমাক থেকে ব্লাডে, এরপর ব্লাডে মাধ্যমে, এটা পুরো ব্লাড সার্কুলেশন, ধরো এটা পুরো ব্লাড সার্কুলেশন, ব্লাডে, এটা ব্লাড সার্কুলেশন, ব্লাডে আসলো এবং ব্লাডের মাধ্যমে সে কোথায় যাচ্ছে? তার সাইট অফ অ্যাকশান, যেখানে সে অ্যাকশান শো করবে সেখানে যাচ্ছে। তারপর সে কোথায় যাচ্ছে? তারপর সে লিভারে যাচ্ছে। আমরা লিভারটা মাঝখান থেকে এখন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বোঝার জন্যে। তারপর সে লিভারে যাচ্ছে এবং লিভার থেকে তারপরে সে কোথায় যাচ্ছে? কিডনিতে যাচ্ছে। কিডনি, সেখান থেকে সে কী হচ্ছে? এক্সক্রিট হওয়ার জন্য যাচ্ছে। তো ড্রাগে দেখো এতগুলো মুভমেন্ট হচ্ছে। তো অ্যাবজর্পশান কোন মুভমেন্টটাকে বলা হয়? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে যে ব্লাড সার্কুলেশন অবধি যে মুভমেন্টটা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে মুখ দিকে আমরা খাচ্ছি, সেখান থেকে যে ব্লাড অবধি আসা, এই পথটাকে ড্রাগের বলা হয় অ্যাবজর্পশান। এই মুভমেন্টটাকে বলা হয় ড্রাগের অ্যাবজর্পশান। ক্লিয়ার? তাহলে ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন অবধি আসা যে ড্রাগের মুভমেন্টটা, সেটাকে বলা হয় অ্যাবজর্পশান। এবং সে ব্লাডের মাধ্যমে কি হচ্ছে? ডিস্ট্রিবিউট হচ্ছে, হয়ে কোথাকে যাচ্ছে? ডিস্ট্রিবিউট হয়ে হয়ে তার সাইট অফ অ্যাকশানে যাচ্ছে, এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউশান। ড্রাগের কি বলা হয় এই জিনিসটাকে? ড্রাগের বলা হয় ডিস্ট্রিবিউশান। এবং ডিস্ট্রিবিউশান হয়ে যাওয়ার পর সে অ্যাকশান শো করে দিলেই এখানে যে রিসেপ্টরে বাইন্ড হবে, অ্যাকশান শো করবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে, যেটাকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স। অ্যাডভার্স এফেক্টও আসতে পারে, সেটাও সব ফার্মাকোডাইনামিক্সের মধ্যে পড়ে যাবে। ড্রাগের অ্যাকশান মানে ডাইনামিক, এখন বডি মুভমেন্ট করছে মানে কাইনেটিক্স, কাইনেটিক্সের মধ্যে এগুলো পড়ছে মুভমেন্ট। এবং অ্যাকশান হয়ে যাওয়ার পর ড্রাগ আসছে কোথাকে? লিভারে। এই পথটাকে বলা হয় মেটাবলিজম। এই পথটাকে বলা হয় ড্রাগের মেটাবলিজম। মেটাবলিজম হয়ে যাওয়ার পর লিভার থেকে ড্রাগটা কিডনিতে আসছে, এই পথটাকে বলা হয় ড্রাগের এক্সক্রিয়েশন। এতগুলো মুভমেন্ট হচ্ছে। তো এই মুভমেন্টগুলোর ওপরে বেস করেই ফার্মাকোকাইনেটিক্স দাঁড়িয়ে আছে। তাহলে ফার্মাকোকাইনেটিক্সের চারটে জিনিস, একটা হচ্ছে অ্যাবজর্পশান, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা মেটাবলিজম, একটা এক্সক্রিয়েশন, যাকে শর্ট ফর্মে কি বলা হয়? এডিএমই। তাহলে এডিএমই কিসের পার্ট? একটা ফার্মাকোকাইনেটিক্সের পার্ট। আমরা আজকে কী পড়ছি এখন? অ্যাবজর্পশান পড়ছি। অ্যাবজর্পশান মানে তাহলে কী পড়লাম? ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন অবধি আসা, মানে সিস্টেমিক সার্কুলেশন অবধি আসা পথটাকে বলা হয় ড্রাগের অ্যাবজর্পশান। ক্লিয়ার? চলো দেখো, তাহলে অ্যাবজর্পশান ইজ দ্য মুভমেন্ট অফ এ ড্রাগ। ড্রাগের মুভমেন্ট কোথা থেকে? ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনটু দ্য সিস্টেমিক বা ব্লাড সার্কুলেশন। ক্লিয়ার? তাহলে মুভমেন্টটা কোথা থেকে হচ্ছে? তার
সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক বা ব্লাড সার্কুলেশন অবধি আসা পথটাকে বলা হচ্ছে ড্রাগের অ্যাবজর্পশন। ক্লিয়ার? অ্যাবজর্পশনের ডেফিনেশন মনে থাকবে, ইজিলি মনে থাকবে সবার, যে এটা একটা ফার্মাকোকাইনেটিক্সের জিনিস যেখানে ড্রাগের মুভমেন্ট হয়। ফার্স্ট মুভমেন্ট হচ্ছে ড্রাগের, যেখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করছি সেখান থেকে ব্লাড সার্কুলেশন অবধি যে মুভমেন্টটা ড্রাগের সেটাকে বলা হয় অ্যাবজর্পশন। ব্লাড সার্কুলেশন থেকে সাইট অফ অ্যাকশনের জায়গা অবধি যাওয়া পথটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। সেখান থেকে লিভার অবধি আসা পথটাকে বলা হয় মেটাবলিজম। লিভার থেকে কিডনি অবধি যাওয়া পথটাকে বলা হয় এক্সক্রিশন। এভাবে ইজিলি মনে থাকবে সহজে। ক্লিয়ার? চলো, আই হোপ তোমরা অ্যাবজর্পশনের কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে। এরপর যে জিনিসগুলো চলে আসছে সেই জিনিসগুলো হচ্ছে এই যে ড্রাগের অ্যাবজর্পশন হচ্ছে সেই অ্যাবজর্পশনকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় বা কোন কোন জিনিস এই ড্রাগের অ্যাবজর্পশনকে এফেক্ট করতে পারে, কোন কোন ফ্যাক্টর আছে দ্বারা ড্রাগের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে, আবার কারা কমিয়ে দিতে পারে, সমস্ত কিছু পড়তে হবে। চলো তাহলে কি কি ফ্যাক্টর এফেক্টিং ড্রাগ অ্যাবজর্পশন আছে, কি কি আছে? প্রথমে আছে পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ, স্মলার দ্য পার্টিকেল সাইজ ইজ বেটার ফর দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। যত স্মল সাইজের পার্টিকেল হবে তত ড্রাগের অ্যাবজর্পশন কি হবে? বেটার হবে। এই জিনিসটাই হচ্ছে ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন এই জিনিসটাই কি প্রথমে বললাম, ডিসইন্টিগ্রেশন মানে কি? একটা বড় পার্টিকেল ড্রাগকে ছোট 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 স্মলার পার্টিকেলে ভেঙে দেওয়া। আর যত ভালো ছোট ছোট স্মলার পার্টিকেল হবে তত ভালো সলিউশন ফর্মেশন হবে, তাই তো? তত ভালো সলিউশন ফর্মেশন হবে, যেটাকে বলা হয় ডিজলিউশন হবে, তত ভালো ডিজলিউশন হবে, আর তত জলদি ড্রাগের অ্যাবজর্পশন হবে। এই কারণে তো আমরা পড়েছি ফার্মাসিউটিক্সে এক্সিপিয়েন্ট হিসেবে ডিসইন্টিগ্রেশন ইউজ করা হয়, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট যাদেরকে বলা হয়। তাহলে যত যদি পরীক্ষায় কোশ্চেন ইউজ করে অ্যাবজর্পশান কখন ভালো হবে? স্মলার পার্টিকেল না বিগার পার্টিকেলের জন্যে? স্মলার পার্টিকেলের জন্য। যত স্মলার পার্টিকেল হবে তত বেটার অ্যাবজর্পশান হবে কার? ড্রাগের। ক্লিয়ার? নেক্সট আসো, if the particle size is larger the drug slowly absorbed and hence the action is delayed। তাহলে যত বড় পার্টিকেল হবে তত দেরিতে অ্যাবজর্ব হবে, আর যত দেরিতে অ্যাবজর্ব হবে তত দেরিতে তোমার ডিস্ট্রিবিউশন হবে, তত দেরিতে সে সাইট অফ অ্যাকশানের জায়গাতে পৌঁছতে পারবে, তত দেরিতে সে রিসেপ্টর বাইন্ড হবে, তত দেরিতে তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান আসবে, তো ডিলেড অ্যাকশান আসবে। তো আমরা যত ফাস্টেস্ট অ্যাকশানের জন্যে তাহলে আমাদের ড্রাগকে স্মলার পার্টিকেলে ভাঙতে হবে। এই কারণে তত ভালো ভালো ডিসইন্টিগ্রেটিং এজেন্টকে আমাদের অ্যাড করতে হবে। যত ভালো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট থাকবে ট্যাবলেটের মধ্যে, ক্যাপসুলের মধ্যে, তত ভালো ড্রাগের অ্যাবজর্পশন হবে। তাহলে অ্যাবজর্পশানকে এফেক্ট করে একটা জিনিস তাহলে কী হলো? ড্রাগের পার্টিকেল সাইজ, স্মলার পার্টিকেল, বেটার অ্যাবজর্পশান। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। নেক্সট দেখো কি আছে, এরিয়া অফ অ্যাবজর্পশন সারফেস। কি বলছে? গ্রেটার দ্য এরিয়া অফ অ্যাবজর্পশিং সারফেস কুইকার ইজ দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। যত অ্যাবজর্পশন সাইটের সারফেস এরিয়া বেশি হবে তত ড্রাগের অ্যাবজর্ব কী হবে? ফাস্ট হবে, কুইক হবে। যত অ্যাবজর্পশন সাইটের সারফেস এরিয়া বেশি হবে তত কুইক ড্রাগের কী হবে? অ্যাবজর্পশন হবে। এই কারণে সবচেয়ে আরও অনেক ফ্যাক্টর আছে, কিন্তু শুধু ড্রাগ নয়, ফুড থেকে শুরু করে ফুড, যে কোনো ফুড পার্টিকেল সবচেয়ে বেশি কোথায় অ্যাবজর্পশন হয়? ইন্টেস্টাইন পোর্শানে। এবং ইন্টেস্টাইনের মধ্যেও সবচেয়ে বেশি কোথায় ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেশি? স্মল ইন্টেস্টাইনের। স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য স্মল ইন্টেস্টাইন থেকে শুধু ড্রাগ নয়, ফুডেরও অ্যাবজর্পশান কী হয়? অনেক সময় এইটাও কোশ্চেন আছে যে ফুডের অ্যাবজর্পশান কোথায় হয়?
স্মল ইন্টেস্টাইন পোর্শনে হয়। যে কোনো নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশান স্মল ইন্টেস্টাইন হয়, কারণ এখানে সারফেস এরিয়া বেশি। স্মল ইন্টেস্টাইন এইভাবে দেখবে অনেক স্কয়েল ফর্মেশন করে থাকে, আমি ছবি একটু আগে আঁকলাম, তো সারফেস এরিয়া বেশি, তো এইখানে হয়। শুধু এই একটা ফ্যাক্টর নয়, ইন্টেস্টাইন দিকে অ্যাবজর্পশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়াও কিন্তু ফলো করতে হবে। সব ড্রাগই এসে সারফেস এরিয়া এখানে বেশি বলে সমস্ত ড্রাগ ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে যাবে সেটা নয়। আর ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? লিভারে যাবে, কিন্তু ওরালি ড্রাগ সব লিভারেই যাবে। ঠিক আছে, ওইখানে একটা কনসেপ্ট চলে আসে ফার্স্ট পাস মেটাবলিজম, যেটা আমরা আলাদাভাবে পড়ে নেব। অলরেডি যদিও ক্লাস করানো আছে, যারা দেখোনি অবশ্যই দেখবে। ফার্স্ট পাস মেটাবলিজমের উপর একটা আলাদা করে লেকচার অলরেডি আপলোড করা আছে, কারণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেখান থেকে সমস্ত এক্সামে কোশ্চেন আসে। কোন কোন ড্রাগ ফার্স্ট পাস মেটাবলিজমে যায় তাদের এক্সাম্পল মনে রাখতে হবে। আমরা ইজিলি একটা ট্রিকও বানিয়েছি, তাই তো? যারা দেখেছো তাদের আর কোনো এমসিকিউ ভুল হয় না, আই হোপ। তো ওই কারণে তাহলে আরেকটা কী ফ্যাক্টর বললাম, যত সারফেস এরিয়া বেশি হবে ড্রাগের অ্যাবজর্পশন তত বেশি হবে। নেক্সট হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দিস এফেক্ট ড্রাগ অ্যাবজর্পশন। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগের অ্যাবজর্পশনকে এফেক্ট করে, বিকজ ইচ রুট হ্যাজ ইটস ওন পিকুলারিটিস। মানে কি? মানে যেটা বললাম, কি বললাম, ড্রাগ প্রথমে আমরা ইসোফেগাস দিয়ে স্টোমাকে আসলো, স্টোমাক বা ইন্টেস্টাইন থেকে তারা কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে, লিভার থেকে তারা ব্লাড সার্কুলেশনে যাচ্ছে। ডাইরেক্ট কিন্তু ব্লাড সার্কুলেশনে যাচ্ছে না, তারা লিভারে যাচ্ছে। ওরালি কোনো ড্রাগকে যদি আমরা নিই, সে ওরালি ড্রাগটা স্টোমাকে আসছে, তারপর ইন্টেস্টাইনে আসছে, এই স্টোমাক বা ইন্টেস্টাইন থেকে তারা লিভারে আসছে, তারপর সেখান থেকে তারা ব্লাড সার্কুলেশন যাচ্ছে এবং তারপর তারা সাইট অফ অ্যাকশনে যাচ্ছে। আর লিভারে চলে আসা মানে একটা কনসেপ্ট বললাম, ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা কোনো ড্রাগকে ডাইরেক্ট ব্লাডে ইনজেক্ট করি, তার ক্ষেত্রে তাহলে এই লিভারে এসে যে ফার্স্ট পাস মেটাবলিজমের ড্রাগের কিছু পোর্শন নষ্ট হয়ে যাওয়ার কনসেপ্ট, সেইটা কিন্তু আসছে না। সে ডাইরেক্ট ব্লাডে ইনজেক্ট করছি, ডাইরেক্ট তার যাদের ব্লাডে ইনজেক্ট করছে ডাইরেক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাবজর্পশন কনসেপ্টটা, এই কনসেপ্টটা তাদের ক্ষেত্রে নেই। তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। তো ডাইরেক্ট ব্লাডে ইনজেক্ট করে দিলাম, সে কী হচ্ছে, ব্লাডের শুরুতে ডিস্ট্রিবিউট হয়ে সাইট অফ অ্যাকশানে চলে যাচ্ছে। কত ফাস্ট যাবে বলো? এখানের থেকে আসা, এখানে ডিসইন্টিগ্রেশন হওয়া, ডিজলিউশন হওয়া, তারপর যে লিভারে যাওয়া, আবার লিভার থেকে ব্লাডে আসা, লিভারে মেটাবলিজম হয়ে যাওয়া, কত কিছু জিনিস যেগুলো মিস হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি পড়ে এসেছি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ক্লাসে? আইভি রুটের ড্রাগের 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, কারণ এদের ড্রাগে নষ্ট হয়ে যাওয়ার কোনো কনসেপ্ট নেই। কিন্তু ওরালি সোয়ালো করলে ড্রাগকে কিছু পোর্শন ড্রাগ ডেস্ট্রয় হয়ে যাচ্ছে লিভারে এসে বাই দ্য প্রসেস অফ ফার্স্ট পাস মেটাবলিজম। ক্লিয়ার? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা পড়ে নিয়েছি, এই সমস্ত কনসেপ্টও এই কারণে আমরা আগে পড়ে এসেছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আই হোপ তোমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের কনসেপ্টও বুঝতে পারলে, যারা ড্রাগের অ্যাবজর্পশানকে কীভাবে এফেক্ট করে। আর কি আছে? অ্যাকুয়াস সলিবিলিটি। ড্রাগ given in solid form must dissolve in the aqueous। কি বললাম? সেই কনসেপ্ট, সলিউশন ফর্মে আসতে হবে, তাহলে ড্রাগের অ্যাবজর্পশান কী হবে? ড্রাগের অ্যাবজর্পশান হওয়ার আগে ড্রাগকে মাস্ট ডিজলভ হতে হবে, সলিউশন ফর্ম তৈরি করতে হবে। মাস্ট ডিজলভ, সলিউশন ফর্ম মাস্ট তৈরি করতে হবে। আর সলিউশন তারাই ভালো হবে যারা স্মলার পার্টিকেলে ভাঙবে। যত ভালো ডিসইন্টিগ্রেশন হবে তত জলদি কী হবে? ডিজলিউশন হবে। এই কনসেপ্টটাকে কী বলা হয়? ডিজলিউশন বলা হয় ফার্মাসিউটিক্সের ভাষায়। ক্লিয়ার? নেক্সট, drug given as watery solution is absorbed faster than when the same is given solid form or oily solution।
ড্রাগকে যদি ওয়াটারি সলিউশন ফর্মে দেওয়া হয় তাহলে তার অ্যাবজর্পশন ফাস্ট হবে, কার তুলনায়? কোনো সলিড ফর্মে থাকা হোক বা কোনো অয়েলি সলিউশন হোক। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোশ্চেন আসে কার অ্যাবজর্পশন বেশি হয়। যদি অ্যাবজর্পশন কার যত ভালো হবে তত ভালো তার ডিসলিউশন হবে, তত ভালো ব্লাডে যাবে। ওইখানে বায়োঅ্যাভেলেবিলিটি তো সেম জিনিস, সলিউশন যারা হয় তাদের বায়োঅ্যাভেলেবিলিটি সব থেকে বেশি হয়। তারপর চলে আসে ট্যাবলেট ক্যাপসুলের। কিন্তু কার বায়োঅ্যাভেলেবিলিটি সব থেকে বেশি? সলিউশনের, মনে থাকবে, কারণ এই কনসেপ্ট। আর ওয়াটারি সলিউবেল হতে হবে ড্রাগকে, এই কারণে ড্রাগের মধ্যে ওয়াটার ইন নেচারও থাকে, আবার লিপোফিলিক নেচারও থাকে। আমরা পড়েছি ওয়াটার ইন নেচার ড্রাগ বা লিপোফিলিক ড্রাগ কীভাবে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে, বায়ো ট্রান্সফরমেশন নয়, ওটাকে বলে ড্রাগের ট্রান্সফার হওয়া, একটা জায়গাতে একটা জায়গায় ট্রান্সফার হওয়া। তাই তো কোন কোন ফ্যাক্টর আছে? প্যাসিভ পড়েছি আমরা, অ্যাক্টিভ পড়েছি, ফ্যাসিলিটেটেড পড়েছি, পিনোসাইটোসিস পড়েছি। যারা দেখোনি অবশ্যই দেখবে, পরপর লেকচার ওয়াইজ যেমন লেকচার আছে সেইভাবে দেখলে তোমাদের কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কনসেপ্ট কি আছে? কনসেন্ট্রেশন ফর্ম অফ ড্রাগ আর কুইকলি অ্যাবজর্ব দ্যান ডাইলুয়েট সলিউশন। যত কনসেন্ট্রেশন ড্রাগের বেশি হবে তত তার অ্যাবজর্ব ভালো হবে, এটা তো বেসিক কনসেপ্ট হয়ে গেল। যত কনসেন্ট্রেশন প্রবলেম থাকবে ড্রাগের, যত বেশি পরিমাণে যাবে তত বেশি অ্যাবজর্ব হবে। যত বেশি ড্রাগ থাকবে ব্লাডে, কনসেন্ট্রেশন যত বেশি হবে তত বেশি, একই ব্যাপার, একই জিনিস, এটা তো বোঝার কিছু নেই, তোমরা বুঝতে পারছো ইজিলি যে যত বেশি থাকবে তত বেশি অ্যাবজর্ব হবে, যত কম থাকবে তত কম অ্যাবজর্ব হবে। কনসেন্ট্রেট মানে কি? সলিউশনটা গাঢ় হওয়া, ডাইলুট মানে সেখানে ভালো ড্রাগের ফর্ম নেই, এরকম ব্যাপার। pH and ionization properties of drug also influence the drug absorption। এইটা আমরা আলাদাভাবে পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন দেখা যায় আলাদাভাবে, এটা স্টাডি করতে হবে, এটা একটু এক্সট্রা জিনিস। ঠিক আছে, যেটা আমরা এক্ষুনি পড়বো এইটা কমপ্লিট করে নিই আমরা। ভ্যাসকুলারিটি অফ দ্য অ্যাবজর্পশন সাইট কি বলেছে? ইনক্রিজড ব্লাড ফ্লো টু দ্য এরিয়া অফ অ্যাবজর্পশন ক্যান ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ। যত যেখানে ব্লাড ফ্লো ভালো হবে তত অ্যাবজর্পশানও ওই সাইডে বেশি হবে। ক্লিয়ার? ব্লাড ফ্লো যেখানে যত ভালো হবে সেই ড্রাগের অ্যাবজর্পশান তত ভালো হবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট তোমরাই বুঝতে পারছো, ব্লাডের মাধ্যমে যত, যেখানে ব্লাডের ফ্লো, কেন ব্লাডের থ্রুতে সব যাচ্ছে, যেখানে ভালো ব্লাড যাবে সেখানে তত জলদি অ্যাবজর্ব হবে ড্রাগের। ক্লিয়ার? শুধু অ্যাবজর্পশান হয়ে যাওয়া মানে এই জিনিসটা কিন্তু নয় যে ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে ড্রাগ ব্লাড সার্কুলেশন অবধি যে পথটা সেটা অ্যাবজর্পশান বলা হচ্ছে, শুধু সেখানে অ্যাবজর্পশান হচ্ছে এরকম নয়, ড্রাগটা তারপরে কী হচ্ছে? ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হচ্ছে, কোথায় যাচ্ছে? সাইট অফ অ্যাকশানে যাচ্ছে। তো সাইট অফ অ্যাকশানে যেও ড্রাগকে হতে পারে তার ভিতরে রিসেপ্টর আছে, ভিতরে এন্ট্রি করতে হবে, সেলের ভেতরে এন্ট্রি করতে হবে, সেখানেও ড্রাগকে অ্যাবজর্ব হতে হচ্ছে, তাই তো? তো সেখানে যদি ব্লাড ফ্লো ভালো হয় তাহলে ভালো অ্যাবজর্ব হতে পারবে, তাই তো? সমস্ত কিছু কিন্তু আমরা বায়োলজিক্যাল মেমব্রেন পড়ে এসেছি, সেখানে ডিসক্রাইব করছি। শুধু এখানে যে এই পথটাকে অ্যাবজর্পশান বলা হচ্ছে কনসেপ্ট ওয়াইজ, ডেফিনেশন ওয়াইজ, সেটা নয়। অ্যাবজর্পশান তো এই পথটাকে বলা হচ্ছে, এই পথটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন, তারপর সাইট অফ অ্যাকশানে অ্যাকশান শো করছে, তারপর মেটাবলিজম হচ্ছে লিভারে, তারপর এক্সক্রিট হয়ে যাচ্ছে, কিন্তু নয় এই সাইট অফ অ্যাকশানে আসার পর ড্রাগকে, এই সাইট অফ অ্যাকশান ধরো তার ধরে তার সাইট অফ অ্যাকশান আমাদের হার্ট, তো সেই হার্টের সেলের মধ্যে ড্রাগটাকে তো ভেতরে এন্ট্রি করতে হবে, অতটা ভিতরে ধরো রিসেপ্টার প্রেজেন্ট আছে, তো একটা সেলের মধ্যে ড্রাগকে এন্ট্রি করতে গেলে যাওয়া মানে কি ড্রাগকে সেলের মধ্যে অ্যাবজর্ব হতে হবে। অ্যাবজর্ব মানে কি কোনো জিনিসের ভিতরে যাওয়া, তো সেই অ্যাবজর্পশান সেখানে হওয়ার জন্য এই সেলের ক্রাইটেরিয়া ফলো করতে হবে। বায়োলজিক্যাল মেমব্রেনে কিছু ক্রাইটেরিয়া আছে, সবাই এন্ট্রি করতে পারবে না, তারা সেমি পারমিয়েবল হয়ে থাকে, তাই তো আমরা পড়ে এসেছি বায়োলজিক্যাল মেমব্রেন আলাদাভাবে এই জন্য পড়ে এসেছি, যাতে এই জিনিসগুলো যাতে বুঝতে না অসুবিধা হয় তোমাদের,
যারা বায়োলজিক্যাল মেমব্রেনের লেকচার শুনেছো তাদের আই হোপ এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আর অ্যাবজর্পশন কী করে ভালো হবে, যত ব্লাড ফ্লো বেশি থাকবে তত ড্রাগ বেশি বেশি করে ওই জায়গাতে অ্যাবজর্ব হতে পারবে। ক্লিয়ার? ভ্যাসোকনস্ট্রিকশন ডিক্রিজ দ্য ব্লাড ফ্লো অ্যান্ড সো ডিক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ। যত ভ্যাসোকনস্ট্রিকশন হবে তত ব্লাড ফ্লো ডিক্রিজ হবে, তত ড্রাগের অ্যাবজর্পশানও ড্রাগের কী হবে, ডিক্রিজ হবে। আর এই কনসেপ্টের উপর বেস করে লোকাল অ্যানাস্থেটিকের সাথে ভ্যাসোকনস্ট্রিকশন হিসাবে অ্যাড্রিনালিন বা এফিনেফ্রিন যাই বলো মিক্স করা হয়, কারণ এরা কি হয় ভ্যাসোকনস্ট্রিকশন ইন নেচারের। লোকাল অ্যানাস্থেটিক তাহলে কী করবে, লোকাল অ্যানাস্থেটিক মানে কি লোকালি অ্যাকশান শো করবে। লোকালি যদি ভ্যাসোকনস্ট্রিকশন করে দেওয়া হয় আর লোকাল অ্যানাস্থেটিক আসে, তাহলে লোকাল অ্যানাস্থেটিক কি অ্যাবজর্পশন তাদের ডিক্রিজ হবে, মানে এই যে সেল এখানে অ্যাবজর্ব হতে পারবে না, তার কারণে তারা সেলে না অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে, সেলে অ্যাবজর্ব করছে না, তারা নার্ভেরগুলোতে অ্যাবজর্ব হবে। আর নার্ভ ইম্পালসকে কী করবে, কমিয়ে দিবে, নার্ভ ইম্পালসে কমিয়ে দিবে এবং অনেকখানি সময় ধরে এখানে থাকবে। যেহেতু ব্লাড ফ্লো কমে গেছে, তারা এখানে অনেক সময় ধরে এখানে প্রেজেন্ট থাকবে, লোকালি এই পার্টটাতে অনেক সময় ধরে প্রেজেন্ট থাকবে। এই কারণে লোকাল অ্যানাস্থেটিকের সাথে এফিনেফ্রিন বা অ্যাড্রিনালিনকে দেওয়া হয় ডিউ টু ভ্যাসোকনস্ট্রিকশন প্রপার্টি। তো সমস্ত কনসেপ্ট সমস্ত জায়গায় কিন্তু কোরিলেটেড। আর বারবার বলছি, এই ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন পার্ট প্রথম দিকে যে লেকচার ওয়াইজ আছে, পরপর লেকচার দেখতে শুরু করবে, তাহলে তোমাদের কনসেপ্টের মাঝখানে কোনো গ্যাপ খাবে না, নাহলেই বুঝতে অসুবিধা হবে। ওই কারণে এরকম পার্ট পার্ট করে ডিভাইডেড করা আছে, এবং যেইটার পরে দরকার সেইটাকে ঠিক সেইটার পরেই আপলোড করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট সেকশানে যা যাক। এই পিএইচ বা আয়োনাইজেশন এই কনসেপ্টটাকে আসতে হবে, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, শুধু জিলেট নয়, সমস্ত এক্সামে কোশ্চেন আছে। যারা জিলেটের জন্য কোচিং নিচ্ছ বা দেখছো ভিডিও, তারা তো জানোই যে এখান থেকে কতগুলো কোশ্চেন এসেছে তোমাদের, এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসে, অ্যাবজর্পশন কোথায় হবে সেই টাইপের কোশ্চেন আসে। তো এইটা বোঝার জন্য এই জিনিসটা বুঝে নাও যে ধরো আবার ছবিটা আমি আঁকছি, আমাদের ইসোফেগাস, এরপর কি আসছে আমাদের স্টোম্যাক পোর্শন, এরপর আসছে আমাদের স্মল ইন্টেস্টাইন যেখানে সারফেস এরিয়া সব থেকে বেশি। স্মল ইন্টেস্টাইনে প্রথমে ডিওডিনাম, মিডল পোর্শনে জিজিয়াম, তারপরে ইলিয়াম, তারপর ড্রাগ তারপর কোন পোর্শন আসছে, তারপর আসে লার্জ ইন্টেস্টাইন পোর্শন। ভালো করে বুঝে নেবে, ইম্পর্টেন্ট জিনিস। ড্রাগ ইসোফেগাস দিয়ে স্টোমাকে এসেছে, নালে স্মল ইন্টেস্টাইনে। এখান থেকে আমরা লিভার পোর্শনটাকে বাদ দিচ্ছি এখন, ঠিক আছে? লিভারটা আলাদা কনসেপ্ট, ফার্স্ট মাস মেটাবলিজম আমরা পড়বো। ডাইরেক্ট আমরা কি আসছি, ডাইরেক্ট আমরা আসছি ব্লাড সার্কুলেশন। ধরো এটা ব্লাড সার্কুলেশন ড্রাগে, এটা ব্লাড যাচ্ছে, এখান দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে। খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, মন দিয়ে শুনবে, একবার বুঝে নিলে আর লাইফে কোনোদিনও ভুলবে না। ইজি ওয়েতে তোমাদের ডেসক্রাইব করবো। ড্রাগ আমি প্রথমে বললাম, হয় তারা স্টোমাক থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনে আসবে, নাহলে স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনে আসবে। দুটো জিনিস হতে পারে, হয় স্টোমাক থেকে নাহলে স্মল ইন্টেস্টাইন থেকে। স্মল ইন্টেস্টাইন থেকে বেশি হওয়ার চান্স, একটা সারফেস যেহেতু এরিয়া বেশি, কিন্তু সবাই এখান থেকে যে অ্যাবজর্ব হয়ে যাবে সেটা নয়। এবারে তোমরা বলো কোথার পিএইচ কম সব দিকে? সো স্টোমাকে, কারণ কি স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এই কারণে স্টোমাকের পিএইচ 2.35 থেকে 4-এর আন্ডারে রাখা হয়। এই ভ্যারি করে, কোথাও আবার বলা থাকে 1.3 থেকে 2.3। তো আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা ওই দিকে যাচ্ছি না। ক্লিয়ার? তাহলে স্টোমাকের পিএইচ এক কথায় কি, স্টোমাকের এক কথায় পিএইচ কি, স্টোমাকের পিএইচ এক কথায় স্টোমাক
স্টোমাক, যার পিএইচ কি এক কথায় অ্যাসিডিক। আর ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, যার পিএইচ কি বেসিক, যার পিএইচ কি বেসিক, যার পিএইচ কি বেসিক, স্টোমাকে অ্যাসিডিক পিএইচ। আর কি ড্রাগের অ্যাবজর্পশান হওয়ার জন্যে প্রথমেই পড়েছি যে প্যাসিভ ট্রান্সপোর্ট, ওই জায়গাতে পড়ে এসেছি যে ওই কারণে ম্যাক্সিমাম ড্রাগের ক্যারেক্টারিস্টিক কী হয়, ম্যাক্সিমাম ড্রাগ হয়ে থাকে লিপোফিলিক ইন নেচারের, লিপোফিলিক ইন নেচারের ম্যাক্সিমাম ড্রাগ হয়ে থাকে, যাতে সে ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেনকে ক্রস করতে পারে। ক্লিয়ার? কিন্তু ড্রাগ হয়ে থাকে কি উইক ইলেকট্রোলাইটিক ইন নেচারের। ড্রাগের দুটো নেচার, একটা হচ্ছে সে উইক ইলেকট্রোলাইটিক নেচারের হতে হবে, আর তাকে লিপোফিলিক ইন নেচারের হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া ড্রাগকে ফলো করতে হবে। উইক ইলেকট্রোলাইটিক মানে হয় ড্রাগ উইক অ্যাসিড হবে, নালে উইক বেসিক ইন নেচার হয়ে থাকবে। এবারে কী হয়, যারা অ্যাসিডিক ড্রাগ হয়, অ্যাসিডিক ড্রাগ, তারা অ্যাসিডিক পিএইচে কী হচ্ছে, অ্যাসিডিক যদি পিএইচে আসে তারা কি হবে, আনআয়োনাইজড অবস্থায় থাকবে। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, বারবার বলছি, মন দিয়ে শুনবে। অ্যাসিডিক ড্রাগ যদি অ্যাসিডিক পিএইচে আসে তারা আনআয়োনাইজড অবস্থায় থাকবে, সেম পিএইচে আনআয়োনাইজড। সেরকমই অ্যাসিডিক ড্রাগ যখন বেসিক পিএইচে আসবে, বেসিক পিএইচে আসবে, তারা কি হবে, আয়োনাইজড হয়ে যাবে। আর সেই সমস্ত ড্রাগেরই অ্যাবজর্পশান হতে পারবে যারা আনআয়োনাইজড নেচারের হবে, সে সমস্ত ড্রাগেরই অ্যাবজর্পশান হয় যারা আনআয়োনাইজড ইন নেচারের থাকবে। বারবার বলছি, যে সমস্ত ড্রাগ আনআয়োনাইজড অবস্থায় আছে তাদেরই অ্যাবজর্পশান হবে। যদি সে আয়োনাইজড হয়ে যায়, যদি সে আয়োনাইজড হয়ে যায় তাহলে তার অ্যাবজর্পশান না হয়ে কি হবে, তার হয়ে যাবে এক্সক্রিশন। সে ওই জায়গাতে অ্যাবজর্ব হবে না, সে এক্সক্রিট হয়ে যাবে। কি বললাম, ড্রাগের অ্যাবজর্পশান হতে গেলে ড্রাগকে আনআয়োনাইজড ফর্মে মাস্ট থাকতে হবে। যদি সে আয়োনাইজড হয়ে যায় তাহলে সে অ্যাবজর্ব হবে না, তাহলে স্যার কী হবে, এক্সক্রিশন হবে। এই লাইনটা ভালো করে মনে হবে। ক্লিয়ার? আনআয়োনাইজড মানেই লিপোফিলিসিটি। এরপর বলো তোমাকে একটা ড্রাগ আমি যে খেয়েছি, এই যে ড্রাগটা, এই ড্রাগটা হচ্ছে ধরো একটা এ ড্রাগ আমরা নিয়েছি, এই ড্রাগটা অ্যাসিডিক ড্রাগ, মানে অ্যাসিডিক ইন নেচার, উইক অ্যাসিডিক। তাহলে এই ড্রাগটার অ্যাবজর্পশান কোথা থেকে হবে, স্টোমাক থেকে হবে না ইন্টেস্টাইন থেকে হবে? বারবার বুঝো, আমি একটা ড্রাগ খেয়েছি, ড্রাগটা এ, ড্রাগটার নেচার কেমন, ড্রাগটা উইক অ্যাসিডিক ইন নেচারের। সেই ড্রাগটার তাহলে অ্যাবজর্পশান কোথা থেকে হবে, স্টোমাক থেকে ডাইরেক্ট ব্লাডে আসবে না, সে আবার স্টোমাকে যাচ্ছে, ডিজলিউশন হয়ে যাবে, হয়ে সে ইন্টেস্টাইনে আসবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশান হবে। কোনটা হবে, কোনটা হবে? কি বললাম, দু জায়গা থেকে অ্যাবজর্ব হতে পারে। তাহলে সে এখন এ ড্রাগটার কি বললাম ক্রাইটেরিয়া, ড্রাগটা অ্যাসিডিক ইন নেচারের, স্টোমাকের পিএইচ কি অ্যাসিডিক পিএইচ। আর কি বললাম, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে কি থাকে, আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর ড্রাগকে অ্যাবজর্ব হতে গেলে কি বললাম, আনআয়োনাইজড ফর্মে থাকতে হবে। তাহলে এই অ্যাসিডিক ড্রাগ এ কোথায় আনআয়োনাইজড ফর্মে আসে, স্টোমাকে, কারণ স্টোমাকের পিএইচ অ্যাসিডিক, অ্যাসিডিক পিএইচে অ্যাসিডিক ড্রাগ আনআয়োনাইজড অবস্থায় থাকে। তাহলে এই ড্রাগটা অ্যাবজর্পশন কোথা থেকে হবে, স্টোমাক থেকে অ্যাবজর্পশন হবে। এই ড্রাগটা যদি ইন্টেস্টাইনে চলে আসে তাহলে সেখানে কি অ্যাবজর্ব হবে, ইন্টেস্টাইনে চলে আসা মানে ইন্টেস্টাইনের পিএইচ কি বেসিক,
ড্রাগটা কি ন্যাচারাল? অ্যাসিডিক ড্রাগ বেসিক পিএইচে কী হয়ে যায়? আয়নাইজড হয়ে যায়। তাহলে সে সেখানে অ্যাবজর্ব হবে না, সে বাড়ি চলে যাবে, কিডনি দিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে মানে কি? বাইরে বেরিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আর একবার শুনে নাও তাহলে, এখানটা একবার বুঝে নাও। উইকলি অ্যাসিডিক ড্রাগ, যেমন কিছু নাম লেখা আছে, স্যালিসাইলেট, বারবিচুরেট, দে আর আনআয়নাইজড ফর্ম হোয়েন দে আর ইন স্টোমাক। কেন বললাম? অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়োনাইজড ফর্মে থাকে, তাই তো বলে আসলাম অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর ড্রাগের অ্যাবজর্পশন হতে গেলে আনআয়োনাইজড ফর্মে মাস্ট থাকতে হবে। তাহলে অ্যাসিডিক ড্রাগ দে আর আয়োনাইজড ফর্ম হোয়েন দে আর ইন স্টোমাক। কারণ কি লেখা আছে? কারণ স্টোমাকের পিএইচ অ্যাসিডিক পিএইচে অ্যাসিডিক ড্রাগ আনআয়োনাইজড ফর্মে আসে। সো দে উইল গেট বেটার অ্যাবজর্ব ফ্রম দ্য স্টোমাক। তাহলে তারা কোথা থেকে অ্যাবজর্ব হবে? স্টোমাক থেকে। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট জিলেট লেভেলেও এখান থেকে কোশ্চেন এসেছে, যারা জিলেটের পিওআইকিউ দেখেছো তারা লক্ষ্য করেছো। সিমিলারলিভাবে উইকলি বেসিক ড্রাগ যেমন মরফিন, কুইনিন, অ্যামফিটামাইন, এক্সাম্পলও কী করে মনে রাখতে হয় আমি ট্রিক বলে দেবো, কারণ এক্সাম্পলও জিজ্ঞাসা করে জিলেটের কোশ্চেন পেপারে। দে আর আনআয়োনাইজড ফর্ম হোয়েন দে আর রিচ ইন ইন্টেস্টাইন। বেসিক ড্রাগ সেম পিএইচে, সবসময় রাখবে সেম পিএইচে আনআয়োনাইজড ফর্ম। বেসিক পিএইচ কোথায়? ইন্টেস্টাইন। তাহলে সেম পিএইচে কী হবে? আনআয়োনাইজড ফর্মে থাকবে। আর অপোজিট পিএইচে চলে গেলেই আয়োনাইজড হয়ে যাবে। যেহেতু বেসিক ড্রাগ বেসিক পিএইচ কোথায় পাচ্ছে? ইন্টেস্টাইনে। কারণ সেখানে পিএইচ 7 থেকে 8-এর মধ্যে। এই কারণে বেসিক ড্রাগ কোথা থেকে অ্যাবজর্ব হবে? ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে। ক্লিয়ার? এই কারণে বেসিক ড্রাগ যেহেতু ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, আর এই বেসিক ড্রাগ যখন স্টোমাকে আসবেও তো ডাইরেক্ট তো ইন্টেস্টাইন যেতে পারবে না, স্টোমাকে তো তাকে আসতেই হবে। স্টোমাকে কিন্তু এই সেলের প্রেজেন্টে ড্রাগ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এই কারণে একটা কোটিং দেওয়া হয়, কি বলা হয়? এন্টেরিক কোটিং ট্যাবলেট বলা হয় না? আমরা পড়েছি সিউটিক্সে, যেখানে এন্টেরিক কোটিং ম্যাটেরিয়াল হিসাবে ক্যাপ আর ইউজ করা হয়, সেলুলোজ অ্যাসিটেট প্যাটলেট, যাকে তারা স্টোমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে প্রোটেকশান দিয়েছে স্টোমাকের থেকে, তাহলে প্রোটেকশান হয়ে এসে ইন্টেস্টাইনে চলে আসলো, ইন্টেস্টাইন থেকে সে তারপর অ্যাবজর্ব হয়ে যাবে। পরিচিনা সিউটিক্স পোর্শন ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা এন্টেরিক কোটিং ট্যাবলেট। তাহলে একটা জিনিস তো আমরা বুঝে গেলাম, অ্যাসিডিক ড্রাগ আচ্ছা অ্যাসিডিক পিএইচ লিখলাম, একটা বেসিক পিএইচ লিখলাম সুবিধার জন্য। কত ইজি বোঝাচ্ছি দেখো, অ্যাসিডিক একটা পিএইচ, একটা বেসিক পিএইচ। আর ড্রাগ দুই রকমের, একটা অ্যাসিডিক ড্রাগ আর একটা হচ্ছে বেসিক ড্রাগ। ঠিক আছে, শর্ট ফর্মে লিখলাম, একটা অ্যাসিডিক ড্রাগ, একটা বেসিক ড্রাগ, একটা লিখেছি অ্যাসিডিক পিএইচ, একটা এখানে লিখেছি বেসিক পিএইচ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আসলো, তাহলে কী হবে? এখানে সে আনআয়োনাইজড ফর্মে থাকবে, তাই তো। সেম পিএইচে কী হয়? আনআয়োনাইজড ফর্ম। অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচ আসলো মানে অপোজিট পিএইচে কী হবে? আয়োনাইজড হয়ে যাবে। কোনোদিনও ভুলবে না এই কনসেপ্ট, ইম্পর্টেন্ট, বারবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক ড্রাগ অ্যাসিডিক পিএইচ আসলো, অপোজিট পিএইচ মানে কি? আয়োনাইজড হয়ে যাবে। বেসিক ড্রাগ বেসিক পিএইচে আসলো মানে আনআয়োনাইজড। আর প্রথমে তো আয়োনাইজ, যদি বেসিক ড্রাগ, যদি আমি কোনো ধরো একটা ড্রাগ নিলাম, সে বেসিক, সে তো সে যদি প্রথমে তো স্টোমাকে যাবেই, তারপরে ইন্টেস্টাইনে আসছে, স্টোমাকে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা থেকে তো অ্যাসিডিক আয়োনাইজড হয়ে যাবে, সে তাহলে কোনোদিনও অ্যাবজর্বই হতে পারবে না। তাহলে বেসিক ড্রাগ তো করাই চলবে না, সব ড্রাগ অ্যাসিডিকই করতে হবে। কিন্তু এভাবে তো হয় না, কিছু ড্রাগের নেচার তো বেসিক হতেই পারে, কেমিস্ট্রি যেমন হবে ড্রাগের। ওই কারণে বেসিক ড্রাগ যারা হয় তাদেরকে এই এন্টেরিক কোটিং ম্যাটেরিয়াল করা হয়, যাতে তারা অ্যাসিডিক ওই প্রোটেকশান যাতে তার মধ্যে রয়ে যায়। ঠিক আছে,
এরপর তাহলে কি, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়নাইজড, অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচে আয়োনাইজড। বেসিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে অপোজিট পিএইচে আয়োনাইজড হয়ে যাচ্ছে, বেসিক সেম পিএইচে আনআয়োনাইজড। অ্যাবজর্পশন হওয়ার জন্য কী প্রপার্টি থাকতে হবে বললাম, আয়োনাইজড। তাহলে অ্যাসিডিক ড্রাগ আনআয়োনাইজড কোন পিএইচে আসে, অ্যাসিডিক পিএইচে আসে। অ্যাসিডিক পিএইচ কোথায়, স্টোমাকে। তাহলে অ্যাসিড ড্রাগ অ্যাবজর্ব কোথায় হবে, স্টোমাকে অ্যাবজর্ব হবে। অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচে আসলে কী হয়ে যাচ্ছে, আয়োনাইজড। আর আয়োনাইজড হয়ে গেলে সে কী হবে, অ্যাবজর্ব হবে না এক্সক্রিট হবে, এক্সক্রিট হয়ে যাবে। ক্লিয়ার। বেসিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে কী আসছে, আয়োনাইজড হয়ে আসছে, তার কারণে কী হবে, এক্সক্রিট হয়ে যাবে। বেসিক ড্রাগ বেসিক পিএইচে আসলে কী হচ্ছে, আনআয়োনাইজড হয়ে যাচ্ছে। আর বেসিক পিএইচ কোথায় আছে, ইন্টেস্টাইন। তাহলে সে কোথা থেকে অ্যাবজর্ব হবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে। ক্লিয়ার এইটুকুন কনসেপ্ট, আই হোপ ক্লিয়ার। এরপরে এক্সক্রিশন থেকে কোশ্চেনটা কী কী আছে। একটা ড্রাগ অ্যাসিডিক ইন নেচার, কোশ্চেন কীরকম দেয় যে অ্যাসিডিক ইন নেচারের কোনো ড্রাগ আর ইউরিনকে করে দেওয়া হয়েছে অ্যালকালাইজড ইন নেচার। অ্যালকালাইজড মানে কি, বেসিক। তাহলে সেখানে কী হবে, তার এক্সক্রিয়েশন ফার্স্ট হবে। যদি এরকম কোশ্চেন দেয় যে অ্যাসিডিক ড্রাগের এক্সক্রিয়েশন করার জন্যে, ফার্স্ট এক্সক্রিয়েশন করার জন্যে ইউরিনকে কোন নেচারের হতে হবে, ভাবো অ্যাসিডিক ড্রাগকে এক্সক্রিট করব, আর এক্সক্রিট করতে গেলে ড্রাগকে কী হতে হবে, আয়োনাইজড হতে হবে, কারণ আনআয়োনাইজড অবস্থায় থাকলে সে অ্যাবজর্ব হবে। তাহলে আমরা এক্সক্রিট করতে গেলে আয়োনাইজড ফর্মে আসতে হবে। তাহলে অ্যাসিড ড্রাগ আয়োনাইজড ফর্মে কোথায় আসে, বেসিক পেজে আসে। তাহলে আমরা ইউনিয়নকে কী করব, অ্যালকালাইজড করে দেবো বা বেসিক করে দেবো। এই টাইপের কিন্তু কোশ্চেন দেখা যায়, সেম কনসেপ্ট কিন্তু বেসিক ড্রাগের ক্ষেত্রেও। আই হোপ তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তার সাথে ইন্টারেস্টিং লাগবে তখনই যখন তুমি ক্লিয়ার করতে পারবে তোমার ডাউট। ক্লিয়ার, চলো ইজিলি এই জায়গাটাকে বুঝতে পারবে। দেখো সহজে লিখে দেওয়া হয়েছে সব কিছু। এক জায়গায় লিখে দিয়েছি আমরা আয়োনাইজড, এক জায়গায় লিখে দিয়েছি আনআয়োনাইজড। আয়োনাইজড মানে হচ্ছে ওয়াটার সলিউবল হাইড্রোফিলিক, আর আনআয়োনাইজড মানে হচ্ছে লিপিড সলিউবল লিপোফিলিক। এই কারণে আনআয়োনাইজড ফর্ম দরকার অ্যাবজর্পশন করার জন্য, কারণ সব বায়োলজিক্যাল মেমব্রেন কী দিয়ে তৈরি, লিপিড দিয়ে তৈরি, ফসফোলিপিডের বাইলেয়ার। লিপিড জিনিসই অ্যাবজর্ব হয়, ওই কারণে আনআয়োনাইজড ফর্ম যেহেতু লিপিড সলিউবল, এই কারণে আনআয়োনাইজড ফর্মই অ্যাবজর্ব হয়। আয়োনাইজড ফর্ম কী হয়, অ্যাবজর্পশন স্লো হয়, লেস হয় না বললেই চলে। আর আনআয়োনাইজড ফর্ম কী হয়, অ্যাবজর্পশন ফাস্ট হয় এবং গুড হয়। ক্লিয়ার। আয়োনাইজড ফর্ম ব্লাড ব্রেন ব্যারিয়ার কী করতে পারে না, ক্রস করতে পারে না। কারণ কি, এটা তো ওয়াটার সলিউবল, আর ব্লাড ব্রেন ব্যারিয়ার যে কোনো ব্যারিয়ার কি, ফসফোলিপিডের বাইলেয়ার, লিপিড দিয়ে তৈরি, আর লিপিড সলিউবল জিনিস লিপিডেই ডিজলভ হবে। আর লিপিড সলিউবল জিনিস কি, আনআয়োনাইজড, এখানে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারে। আনআয়োনাইজড ফর্ম এই কারণে যারা সিএনএস এফেক্ট করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আলাদা করে রেখেছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তবেই সে ড্রাগটা সিএনএসে যেতে পারবে, ব্রেনে যেতে পারবে। আর যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাকশন করে, সে সমস্ত ড্রাগ যাদের রিসেপ্টর ব্রেনেই আছে, ওই জায়গাতে যে সমস্ত নার্ভ ওখানে আছে, তো তাদেরকে ক্রস করতে গেলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হবে। ওই কারণে যারা সিএনএস অ্যাকশন শো করে সবাই আনআয়োনাইজড ফর্মে থাকে। সিমিলারলি ভাবো প্লাসেন্টা ব্যারিয়ার, যে কোনো ব্যারিয়ার, যে কোনো সেল ওয়াল, সব সেল মেমব্রেন ফসফোলিপিডের বাইলেয়ার। ওই কারণে প্রথমেই সেল মেমব্রেন পড়িয়ে দিয়েছে, যাতে এই জিনিসগুলো আবার কনসেপ্ট তোমাদের অসুবিধা না হয়। এখন তো ইজিলি বুঝতে পারবে কেন হচ্ছে ডাজ নট ক্রস, আর এখানে কি ক্রস প্লাসেন্টা ব্যারিয়ার। আর এই কারণে মোস্টলি কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে ডিউরিং প্রেগনেন্সি। এই কারণে আনআয়োনাইজড ফর্মের ড্রাগটা কী হয়, প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে, ওই কারণে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। কারণ প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে গেলে, প্লাসেন্টা ব্যারিয়ার কি, আমাদের বেবিকে প্রোটেকশন দেওয়ার ব্যারিয়ার, মাদার থেকে ফিটাসকে। তো
তো মাদারকে আমি মেডিসিন দিলাম, সেই মেডিসিন মাদারের বডি থেকে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে বেবির কাছে চলে গেল, বেবিকে যে ড্যামেজ করতে পারে, কারণ এটা প্লাসেন্টা ব্যারিয়ার তো ক্রস করতে পারবে, লিপিড সলুবেল, প্লাসেন্টা ব্যারিয়ার লিপিড দিয়ে তৈরি, মাদার থেকে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে বেবির ক্ষেত্রে চলে যেতে হলো, বেবির ক্ষেত্রে যে কোনো অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে, এই কারণে কন্টেন্ট গ্রেডাই আয়নাইজড ফর্ম। এমসিকিউ আসতে পারে এক্সামে, তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছি আমি। হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং, প্লাজমা প্রোটিন বাইন্ডিং কার বেশি? আয়োনাইজড ফর্ম। আয়োনাইজড ফর্ম বলতে ওয়াটার সলুবেল ফর্ম, আয়োনাইজড ফর্ম বলতে কি ওয়াটার সলুবেল ফর্ম, এদের প্লাজমা বাইন্ডিং কি হাই। কারণ কি? কারণ আমরা ব্লাডে কি দেখেছি, ব্লাড লেকচার পড়ার সময় যে ব্লাডের যে প্লাজমা থাকে সবচেয়ে বেশি প্লাজমা প্রেজেন্ট থাকে, অ্যারাউন্ড 55% প্লাজমা প্রেজেন্ট থাকে ব্লাডে, এবং এই প্লাজমার মধ্যে আবার 95% কী প্রেজেন্ট থাকে? ওয়াটার প্রেজেন্ট থাকে। এই কারণে এরা যেহেতু ওয়াটার সলুবেল তো প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হয়ে যায়। এই জিনিস কিন্তু প্লাজমা প্রোটিন বাইন্ডিং এফেক্ট করে ড্রাগের ডিস্ট্রিবিউশনকে। আমরা ডিস্ট্রিবিউশন পড়ার সময় প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের একটা বিরাট রোল আসবে। তো এখান থেকেই তোমরা এখন থেকেই কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। আমরা কি পড়েছি? প্লাজমা সবচেয়ে বেশি ব্লাডে প্রেজেন্ট থাকে প্লাজমা, তারপরে আরবিসি এবং 1% ডব্লিউবিসি প্রেজেন্ট থাকে, এবং এই প্লাজমা সবচেয়ে বেশি, আবার সেই প্লাজমার মধ্যে 90% জল প্রেজেন্ট থাকে। আর আয়োনাইজড ফর্ম বলতে ওয়াটার সলুবেল, ওয়াটার সলুবেল হয়ে যাবে, তো এই কারণে তারা প্লাজমা প্রোটিন যেহেতু এখানে আছে সেই প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হয়ে রয়ে যাবে। আর এরা যেহেতু লিপিড তো এখানে লো প্লাজমা প্রোটিন চলে আসবে, প্লাজমা প্রোটিনে এরা লো বাইন্ডিং হবে, স্লোয়েস্ট অ্যাক্টিং হবে এবং লংগেস্ট অ্যাক্টিং। কেন স্লোয়েস্ট অ্যাক্টিং হবে? কারণ বোঝার চেষ্টা করো, এখানে একটু বলে রাখছি কনসেপ্টটা। এটা হচ্ছে ব্লাড, ড্রাগটা ব্লাডে আসলো, আসার পর কী হচ্ছে, ব্লাডে ধরো প্লাজমা প্রোটিন প্রেজেন্ট আছে, এগুলো প্লাজমা প্রোটিন, এই ড্রাগগুলো প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হয়ে গেল ওয়াটার সলুবেল নেচারের জন্য। আর এইটা ধরো সাইট অফ অ্যাকশন ড্রাগে যাচ্ছে, তাহলে ড্রাগটা যদি এখানেই বাইন্ড হয়ে রয়ে যায়, ড্রাগটা কখন এখানে আসবে, কখন তার সাইট অফ অ্যাকশন, সে তো বাইন্ড হয়ে রয়ে গেছে এখানে, তাহলে আসতে কত আসবে, অবশ্যই আসবে কিন্তু অনেক পরে আসবে, আর যত দেরি করে আসবে অ্যাকশানও তত দেরি করে হবে, স্লো অ্যাকশন হবে। আর যতক্ষণ সময় ব্লাডে অনেকক্ষণ ধরে প্রেজেন্ট আছে ওইখানে বডিতেও বেশিক্ষণ সময় প্রেজেন্ট থাকবে, তো এদের অ্যাকশান কী হবে, লংগেস্ট অ্যাকশান হবে, অনেকক্ষণ সময় ধরে বডিতে থাকবে কিন্তু অ্যাকশান স্লো দেখাবে। কিন্তু যদি আয়োনাইজড হয়, যারা প্লাজমাতে বাইন্ডিং হচ্ছে না, তারা কী হবে, অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার সাথে সাথেই অ্যাবজর্পশন হয়ে ডিস্ট্রিবিউট হয়ে জলদি কোনো যেহেতু বাইন্ড হচ্ছে না, এরা ফার্স্ট চলে আসলো সাইট অফ অ্যাকশানে, এসে সঙ্গে সঙ্গে রিসেপ্টরে বাইন্ড হলো, অ্যাকশান শো করে দিল, অ্যাকশান যাই শো হয়ে গেল, মেটাবলিজম হয়ে বাইরে বেরিয়ে গেল। তো অ্যাকশান কী হচ্ছে, ফাস্ট হচ্ছে, আর শর্টেস্ট অ্যাক্টিং হচ্ছে, জলদি আসছে, জলদি অ্যাকশান শো করছে, জলদি বাইরে বেরিয়ে যাচ্ছে। শর্টেস্ট অ্যাক্টিং, বডিতে কম সময়ের জন্য প্রেজেন্ট থাকতে শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ হচ্ছে। কিন্তু যারা আয়োনাইজড ফর্ম, যারা ওয়াটার সলুবেল, তারা প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হয়ে যাচ্ছে, ওই কারণে ধীরে যাচ্ছে, তারা আস্তে সাইট অফ অ্যাকশানে যাচ্ছে, কারণ তারা এখানে বাইন্ড হয়ে গল্প করতে লেগে গেছে, তারা একই জিনিস পেয়ে গেছে, নিজেদের মধ্যে গল্প জুড়ে দিয়েছে, পরে যাবে, তারা আস্তে পরে যাবে, যে অ্যাকশান শো করবে। আর যে অনেকক্ষণ সময় ধরে রয়ে গেলো, একবার এসেছে মানে একবার অনেক দিন পর দেখা হয়েছে, হয় না, রিলেটিভদের বাড়িতে গেলে সেরকম রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে লেগে গেছে, অনেকক্ষণ পরে যাবে, তো অনেকক্ষণ পরে রিলেটিভদের বাড়িতে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ পরে রিলেটিভদের বাড়িতে এসেছে তো রিলেটিভদের বাড়িতে অনেকক্ষণ সময় ধরে থাকতে হবে তাদেরকে, তো লংগেস্ট অ্যাক্টিং হয়ে যাবে। কিন্তু আয়োনাইজড ফর্ম তাদের এই ঝামেলা নেই, তারা এখানে বাইন্ড হবে না, যেহেতু তারা লিপোফিলিকের নেচার, আর প্লাজমা প্রোটিন ওয়াটার সলুবেল ইন নেচারের, বাইন্ড হবে, অবশ্যই বাইন্ড হবে কিন্তু কম, খুব লেয়ার, ঠিক আছে। তো জলদি চলে যাবে সাইট অফ অ্যাকশানে, জলদি অ্যাকশান শো করে দেবে, জলদি বাইরে বেরিয়ে যাবে। আর যেহেতু জলদি অ্যাকশান শো করছে, জলদি বাইরে বেরিয়ে যাচ্ছে, তো এর টক্সিসিটিও কম আসবে, বডিতে বেশিক্ষণ সময় থাকলেই বেশিক্ষণ লাইফে থাকলেই টক্সিক হয়ে যায়, সেরকম ব্যাপার। যেহেতু আয়োনাইজড ড্রাগ বেশিক্ষণ বডিতে থাকছে সেহেতু হাই টক্সিক হচ্ছে। ক্লিয়ার এই কনসেপ্ট, স্লোয়েস্ট অ্যাক্টিং,
লংগেস্ট, লংগেস্ট কি ডিউরেশন অফ অ্যাকশান, কিন্তু লংগেস্ট কি ডিউরেশন অফ অ্যাকশান, ডিউরেশন অ্যাকশান মানে বডিতে বেশি সময়, অ্যাকশানটা স্লো আসছে কিন্তু লংগেস্ট দীর্ঘ সময় ধরে বডিতে থাকছে এই জন্যে। আর এরা অ্যাকশানটা ফাস্ট দেখে দিচ্ছে যেহেতু এদের প্লাজমা প্রোটিনের কোনো এ সমস্ত গল্প লেয়ার আছে। আর শর্টেশন জলদি অ্যাকশান হয়ে যাওয়া মানে জলদি বাইরে বেরিয়ে যাবে, একবার অ্যাকশান শো করে দেয় মানে বডি মেটাবলিজম করে লিভার দিয়ে বাইরে বার করে দেবে কিডনি দিয়ে। যেহেতু বডিতে প্রেজেন্ট থাকছে না সেহেতু টক্সিসিটিও কম শো করছে, যেহেতু এ বেশিক্ষণ সময় ধরে লং অ্যাক্টিং যেহেতু এরা, তো টক্সিসিটি করে। এখানে টি হাফও বেশি হয়ে যাচ্ছে, এখানে সেম কনসেপ্টের জন্য টি হাফও কম হচ্ছে। টি হাফ মানে কি বলছি, টি হাফ মানে প্রথম লেকচারে যেই টাইম পরে ড্রাগের যা ডোজ আছে তার হাফ হয়ে যাবে, সেই টাইমটাকে বলা হয় ড্রাগের টি হাফ। ক্লিয়ার? আই হোপ তোমরা এই আয়োনাইজড আনআয়োনাইজড কনসেপ্ট আমরা ডিভাইড করে আলাদাভাবে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, তার সাথে এই কনসেপ্টটাও বুঝে নিয়েছি। তো এই কনসেপ্টটা আর একবার দেখে নিই ইজিলি বোঝার জন্যে। অ্যাসিডিক পিএইচ আর বেসিক পিএইচ। অ্যাসিডিক ড্রাগ আর বেসিক ড্রাগ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়োনাইজড, অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচে কী হবে অপোজিট পিএইচে আয়োনাইজড, বেসিক ড্রাগ অপোজিট পিএইচে কী হবে আয়োনাইজড, সেম পিএইচে কী হবে আনআয়োনাইজড। এরপর কি আসছে আয়োনাইজড যেখানেই থাকবে সেখানে কী হবে ড্রাগের অ্যাবজর্পশন হবে। তাহলে আমাদের অ্যাসিডিক পিএইচ কোথায় আছে স্টোমাকে, তাহলে অ্যাসিড ড্রাগ কোথায় অ্যাবজর্ব হবে স্টোমাক থেকে অ্যাবজর্ব হবে। ইম্পর্টেন্ট এমসিকিউ বারবার বলছি অ্যাসিড ড্রাগ কোথা থেকে অ্যাবজর্ব হবে স্টোমাক থেকে। কেন অ্যাবজর্ব হবে কারণ অ্যাসিড ড্রাগ অ্যাসিডিক পিএইচে আনআয়োনাইজড ফর্মে থাকে, আর ড্রাগের অ্যাবজর্পশন হতে গেলে আনআয়োনাইজড ফর্মে মাস্ট ড্রাগকে থাকতে হবে। অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচে কী আছে আয়োনাইজড মানে কী হবে এক্সক্রিট হয়ে যাবে। এই কারণে অ্যাসিড ড্রাগের এক্সক্রিয়েশন করার জন্য ইউরিনকে কী করে দেওয়া হয়, ইউরিনকে যদি আমরা অ্যালকালাইন বা বেসিক করে দিই তাহলে তার এক্সক্রিয়েশন কী হবে ফাস্ট হবে, কারণ বাইরে বেরিয়ে যাওয়ার জন্যে আয়োনাইজড ফর্মে থাকতে হবে। অ্যাসিডিক ড্রাগ আয়োনাইজড ফর্মে কোথায় আছে বেসিক পিএইচে। যদি আমরা ইউরিনকে বেসিক ইন নেচারে করে দিই তাহলে তার বাইরে বেরিয়ে যাওয়া আরও কী হবে ফাস্ট হয়ে যাবে। সেম বেসিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে কী আছে আয়োনাইজড ফর্মে, ওই কারণে কী হবে তার এক্সক্রিয়েশন হবে। তাহলে আমরা যদি বেসিক ড্রাগের এক্সক্রিয়েশন করতে চাই তাহলে আমরা ইউরিনকে কী করব ইউরিনকে আমরা করব অ্যাসিডিক ইন নেচারে করে দেবো, তাহলে তার এক্সক্রিয়েশন কী হবে ফাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? বেসিক ড্রাগ আনআয়োনাইজড ফর্মে কোথায় দেখতে পাচ্ছি আমরা বেসিক পিএইচ। বেসিক পিএইচ কোথায় আছে বেসিক পিএইচ আছে ইন্টেস্টাইনে বেসিক পিএইচ। তাহলে বেসিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হবে ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হবে, কারণ ড্রাগের অ্যাবজর্পশন হতে গেলে আনআয়োনাইজড ফর্মে থাকতে হবে। আর আনআয়োনাইজড ফর্ম মানে কি লিপোফিলিক ইন নেচারে মানে কি লিপিড সলিউবল, আর আয়োনাইজড ফর্ম মানে কি হাইড্রোফিলিক মানে কি ওয়াটার সলিউবল। ক্লিয়ার? আই হোপ তোমাদের ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট এই জিনিসগুলোর উপর ক্লিয়ার হয়ে গেছে, যেটা তোমরা আই হোপ কোনোদিনও ভুলবে না। আর এখান থেকে যা এমসিকিউ তোমরা আজ অবধি দেখেছো যেগুলো ভুল হতো সেই ভুলগুলো আর হবে না তোমাদের। চলো নেক্সট টপিকে যাক। এরপর যেটা বলছিলাম এই যে ড্রাগের অ্যাবজর্পশান, সেই অ্যাবজর্পশানের কিছু প্রবলেম আছে।
অ্যাবজর্পশন হতে পারে না, কিছু প্রবলেম অ্যাসোসিয়েটেড, যেমন তার মধ্যে সবচেয়ে বেশি ফাস্ট পাস মেটাবলিজম, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, যেটাকে এবারে ডিসকাস করব। আর কিছু কী কী প্রবলেম আছে, লিউমেন এফেক্ট, গাট ওয়াল এফেক্ট, এই কিছু প্রবলেম যেগুলো ড্রাগের অ্যাবজর্পশনকে কী করে, এফেক্ট করে, অ্যাবজর্পশন হতে দেয় না, হতে দেয় কিন্তু কী হয়, হবে তো অবশ্যই, কিন্তু কী হবে, কিছু পোর্শন ড্রাগের 100% ড্রাগ অ্যাবজর্পশনের পর কি আছে, ডিস্ট্রিবিউশন। তো 100% ড্রাগ অ্যাবজর্ব হয় না, 100% ড্রাগ ব্লাড সার্কুলেশনে আসে না, কিছু পোর্শন কম আসে, 90% আসতে পারে, কিছু পোর্শন কম, সেটা ক্যালকুলেট করা যায় না যে কত পার্সেন্ট আসবে। ওই কারণে ওরালি ড্রাগ নিতে গেলে যতটা অ্যাকশন পাওয়া দরকার তার থেকে বেশি ডোজকে দিতে হয়, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এবং এমসিকিউ আসে। এই কারণে ওরালি ড্রাগকে দিলে যেইটা তার অ্যাকচুয়াল ডোজ তার থেকে একটু ডোজকে ইনক্রিজ করে দেওয়া হয়, যেটা তার অ্যাকচুয়ালি ডোজ তার থেকে একটু ইনক্রিজ করে ডোজ দিয়ে দেওয়া হয়, কারণ ড্রাগ এই ফাস্ট পাস মেটাবলিজম, লিউমিনার এফেক্ট, গাট এফেক্টের কারণে কিছু পোর্শন ড্রাগের ডিস্ট্রয় হয়ে যায়। লিউমিনার এফেক্ট, গাট এফেক্ট বলতে ইন্টেস্টাইনে বিভিন্ন ব্যাকটেরিয়া, মাইক্রোজোমাল এনজাইম ড্রাগকে মেটাবলাইজড করে দেয়। ওরালি নিলেই এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু কোথায় আসে, ওরালি ড্রাগের ক্ষেত্রে, ওরালি সোয়ালো করলে, যেমন আমরা ট্যাবলেট ক্যাপসুলকে ওরালি খেয়ে নিই, কিন্তু আমরা যদি সাবলিঙ্গুয়ালে রাখি মানে আন্ডার দ্য টাং, সেখানে কিন্তু আসবে না। আমরা যদি রেকটাল রুটে নিই সেখানেও কিন্তু আসবে না। ওরালি যে খেলে মানে আমাদের ইসোফেগাস দিয়ে স্টোমাকে আসলেই এই প্রবলেমগুলো দেখা দেবে। এই যে সমস্ত ড্রাগকে আমরা ওরালি সোয়ালো করি, যারা স্টোমাক, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইনে আসবে, সেই ক্ষেত্রে ড্রাগের যে অ্যাকচুয়াল যে ডোজ তার থেকে কিছু ডোজকে ইনক্রিজ করে প্রেসক্রাইব করা হয়। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যে কোথায় ডোজকে ইনক্রিজ করতে হয়, ওরালি অ্যাডমিট, কেন, কোন কী প্রবলেমের জন্য, এই প্রবলেমগুলোর জন্য। অপশানে দেখতে হবে হাই ফাস্ট পাস মেটাবলিজম, যেটা বেশিরভাগ অপশানে এই অপশানটাই থাকে। আর লিউমিনার এফেক্ট, গাট এফেক্ট ততটা থাকে না, কিন্তু এই একই জিনিস ইন্টেস্টাইন পোর্শনে বা গাট ওয়ালে কী হয়, কিছু এনজাইম প্রেজেন্ট থাকে যারা ড্রাগের কী করে দেয়, মেটাবলাইজ করে দেয়, বিভিন্ন মাইক্রোজোমাল এনজাইম, যার নাম হচ্ছে সাইটোক্রোম 450। আমরা মেটাবলিজম পড়ার সময় এদের সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এখন আমাদের কনসেপ্ট আসা যাক, ফাস্ট পাস মেটাবলিজম। ফাস্ট পাস মেটাবলিজম সম্পর্কে প্রথমেই বলেছি, আমরা এর নিয়ে ডেডিকেটেড কেবলমাত্র ফাস্ট পাস মেটাবলিজম সম্পর্কে একটা ডিটেলস ভিডিও অলরেডি ডেসক্রাইব করা হয়েছে, চ্যানেলে আপলোড করা আছে। এক্সট্রা আরও ইম্পর্টেন্ট, ওই কারণে এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকই ডেসক্রাইব করবো ফাস্ট পাস মেটাবলিজমের, কিন্তু এক্সট্রা অনেক ইনফরমেশান, এক্সট্রা ট্রিক, এই যে ড্রাগগুলো আমরা দেখতে পাচ্ছি এদের এক্সাম্পলগুলো অনেক সময় কোশ্চেন দেয়, বিশেষ করে আমাদের জিলের লেভেলে এই কোশ্চেনটা কোথায় গেল, প্রোপ্রানল লেখা নাই, অপশানে লেখা নাই এখানে, প্রোপ্রানলটা ফাস্ট পাস মেটাবলিজমে এন্ট্রি করে, ইম্পর্টেন্ট, নষ্ট হয়ে যায়, যেটা জিলেটের কোশ্চেনে দেখা গেছিলো। ঠিক আছে, চলো শুরু করে যাক। ফাস্ট পাস মেটাবলিজম, যার অ্যানাদার কী নাম আছে, ফাস্ট পাস এফেক্ট বলা হয়, যার আলাদা কী নামে পরিচিত, ফাস্ট পাস এফেক্ট, প্রি সিস্টেমিক এফেক্ট, মানে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই, সিস্টেমিক মানে ব্লাডে যাওয়ার আগেই কিছু নষ্ট হয়ে যায়, ওইখানে প্রি সিস্টেমিক এফেক্ট, বা প্রি সিস্টেমিক মেটাবলিজম বলা হয়। হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম, হেপাটিক মানে লিভারে হয়, এখানে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম বা হেপাটিক ফাস্ট পাস এফেক্ট এই নামে পরিচিত। কিছু নয়, মনে রাখতে হবে ফাস্ট পাস মেটাবলিজম এই নামেই পরিচিত। সিস্টেমিক এফেক্ট যাওয়ার আগে হয়ে যাচ্ছে, ওইখানে প্রি সিস্টেমিক এফেক্ট বলা হচ্ছে। এটা এক প্রকারের মেটাবলিজম, ওইখানে প্রি সিস্টেমিক মেটাবলিজম বলে দেওয়া হচ্ছে। হেপাটিক ফাস্ট পাস বলা হচ্ছে, কারণ হেপাটিক মানে হেপাটিক শব্দটা কখন আসে, লিভার আসলেই, তো এটা যখন লিভারে হচ্ছে এখানে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম বলে দেওয়া হচ্ছে। আর সেমভাবে হেপাটিক ফাস্ট পাস এফেক্টও বলে দেওয়া হচ্ছে, এই নামে পরিচিত। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, হয়তো ফাস্ট পাস মেটাবলিজম না দিয়ে এই নাম দিয়ে কোশ্চেন দিয়েছে, তো মনে রাখবে এগুলোই ফাস্ট পাস মেটাবলিজমের জিনিস। তো এইটা বোঝার জন্য এইটাকে বুঝে নাও, তারপরে বলছি আমরা, এই ছবিটাকে দেখে নাও।
এই ছবিটা দেখে নেওয়া আগে। দেখো এই ওরালি একটা ড্রাগকে আমরা সোয়ালো করছি, যে ড্রাগটা আমাদের ইসোফেগাস দিয়ে ট্রাভেল করে কোথাকে আসছে, স্টোমাকে আসছে, না তারপরে এটা ইন্টেস্টাইন পোর্শন, ইন্টেস্টাইনে আসছে। লিউমিনার যে গাট ট্র্যাক্স ইন্টেস্টাইনে, এটা এইভাবেই ছবিটা আঁকা হয়েছে বোঝানোর জন্য, কিন্তু আমাদের জানি ইন্টেস্টাইন এইভাবে থাকে না, প্রথমে স্টোমাকে এইভাবে স্টোমাক আসে, তারপরে এইভাবে ইন্টেস্টাইন যায়, তারপরে লার্জ ইন্টেস্টাইন যায়, তারপরে তারা এইভাবে বাইরে আসে। তো আমরা এখানে এইভাবে লিখছি না, ঠিক আছে, আমরা জাস্ট এখানে ছোটোভাবে বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়েছে। ইন্টেস্টাইন পোর্শনে আসলো, তারপর রেকটাম পোর্শন, লার্জ ইন্টেস্টাইনের যে বাইরে সবার শেষ এটা হচ্ছে অনুস এবং ANUS, এবং উপরে পোর্শনটাকে রেকটাম বলা হয়। ক্লিয়ার? আমরা ডাইজেস্টিভ সিস্টেমে ডিটেলসে পড়ব। চলো, তো কি হচ্ছে, স্টোমাকে বা ইন্টেস্টাইনে কিছু ড্রাগ আসলে তারা এইখান থেকে স্টোমাক থেকে বা ইন্টেস্টাইন থেকে পোর্টাল ভেনের থ্রুতে কোথাকে যাচ্ছে, লিভারে যাচ্ছে। কেন যাই? শুধু ড্রাগ নয়, আমি যদি কোনো ফুডও খাই তারাও এইভাবেই যাই। কেন যাই? ফার্স্ট হয় মেনলি ডিটক্সিফিকেশান, কিন্তু ড্রাগের ক্ষেত্রে সে তো ডিটক্সিফিকেশান হয় না, ড্রাগের ক্ষেত্রে হয়ে যায় মেটাবলিজম হয়ে যায়। বডি ভালোর জন্যই করেছো এটা, কারণ উল্টোপাল্টা জিনিস আমরা খেয়ে নিই, বডির ক্ষেত্রে যাতে হার্মফুল না হয়, ডাইরেক্ট যদি ব্লাডে না চলে আসে, সেই জন্য বডি স্টোমাক থেকে একবার লিভারে নিয়ে নেয়, তারপর ব্লাডে দেয়, মানে আগে চেক করে নিল, তারপর হয় না, গার্ড একবার থাকে, গার্ড একবার চেক করে নিল, তারপর হ্যাঁ আপনি খেতে পারেন, এইভাবে টাইপের হয় না, সিনেমা দেখেছি সেরকম ব্যাপার। পোর্টাল ভেনের থ্রুতে লিভারে আসলো, এবং লিভারে কী হবে, ড্রাগের কিছু, যেহেতু লিভারে চলে এসেছে, কিছু পোর্শন ড্রাগের মেটাবলিজম হয়ে যাবে, এবং লিভার থেকে তারপর তারা যাচ্ছে, এই যে ব্লাড দেখতে পাচ্ছি, ব্লাড সার্কুলেশনে চলে যাচ্ছে, তারপর তারা লিভার থেকে ব্লাড সার্কুলেশনে যাচ্ছে, এবং ব্লাড সার্কুলেশনে আসার পর ব্লাডের মাধ্যমে সে কোথায় যাচ্ছে, তার সাইট অফ অ্যাকশানে যাচ্ছে। সাইট অফ অ্যাকশানে যে অ্যাকশান শো করছে, অ্যাকশান হয়ে গেলে ফের লিভারে আসছে, মেটাবলিজম হচ্ছে, ইনঅ্যাক্টিভ হচ্ছে, তারপর তারা এক্সক্রিট হচ্ছে কিডনির থ্রুতে। যখন আমরা আলাদাভাবে শুধু মেটাবলিজম পড়বো তখন কিন্তু ওই কনসেপ্টটা ভালো করে পড়বো। এখন কেবলমাত্র ফার্স্ট পাস মেটাবলিজম ফোকাস করো। ফার্স্ট পাস মেটাবলিজমটা তাহলে কি, তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম জিনিসটা হলো যে ওরালি সোয়ালো করলে কোনো ড্রাগকে তারা ডাইরেক্ট স্টোমাক বা ইন্টেস্টাইন থেকে ব্লাড সার্কুলেশনে না গিয়ে তারা পোর্টাল ভেনের থ্রুতে লিভারে চলে আসে, এবং লিভারে আসার পর কি হয়, তার কিছু পোর্শন ড্রাগের মেটাবলাইজড হয়ে যায়। সেই ড্রাগ হয় মেটাবলাইজড হয়ে ড্রাগ কী হবে, হয় সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার অনেক সময় কয় কোনো ইনঅ্যাক্টিভ ড্রাগে যায়, যেটা প্রো ড্রাগ বলা হয়, পরে পড়বো আমরা ডিটেলসে। প্রো ড্রাগ যারা ইনঅ্যাক্টিভই থাকে তারা এই মেটাবলিজম হয়ে আবার অ্যাক্টিভ হয়ে গেল, এই জিনিসও আসতে পারে। বা অনেক অ্যাক্টিভ ড্রাগ আবার অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হয়, ইমিপ্রামিন ডেসিপ্রামিনে কনভার্ট হয়, সেরকম জিনিস এখানে লিভারে হয়, যেটাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলে। কিন্তু যে এখানে কিছু পোর্শন ড্রাগের কী হয়, ডেস্ট্রয় হয়ে যায়, আমরা 100% এফেক্ট এখানে পাই না। ওই কারণে ওরালও সোয়ালো করলে কোনো ড্রাগকে তার যে অ্যাকচুয়াল ডোজ তার থেকে কিছু ডোজ ইনক্রিজ করে আমরা তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন করানো হয় পেশেন্টকে। ক্লিয়ার? কিন্তু আমরা সাবলিঙ্গুয়াল রুটে নিলে দেখো তারা লিভারকে বাইপাস করে ডাইরেক্ট ব্লাড, এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো মানে কি, যদি আমরা রেকটাল রুটে কোনো ড্রাগকে নিই তারা লিভারে আসছে না, যদি সাবলিঙ্গুয়াল আন্ডার দ্য টাঙে কোনো ড্রাগকে নেই বাক্কা রুটে, তারা এই লিভারে আসছে না, তারা এই পথটাকে বাইপাস করে ডাইরেক্ট কোথায় আসছে, দেখো ডাইরেক্ট ব্লাড সার্কুলেশনে চলে আসছে। আমরা যদি আবার ইনজেকশানও দিই, যদি ইনজেকশানও দিই সেক্ষেত্রেও আমরা কিন্তু ডাইরেক্ট ভেনেই দিই, আইবি হয়, IM হয়, সাবকিউটেনিয়াস হয়, ইন্টারডার্মারি হয়, আইবিতে 100%, কিন্তু ডাইরেক্ট ভেনে যেহেতু আসছে। পড়েছি আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে বায়ো অ্যাভেলেবিলিটি, এখানে ডাইরেক্ট ব্লাডে আসলে বায়োবিলিটি 100% হয়, যেহেতু এই ওরালি বা এই সমস্ত ড্রাগ ডাইরেক্ট ব্লাডে আসছে না, এই কারণে এখানে 100% হয় না মেটাবলিজম, 100% এফেক্ট পাওয়া যায় না। এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, এইটাই এখানে লেখা আছে। চলো পড়া যাক কী লেখা আছে এখানে। ফার্স্ট পাস মেটাবলিজম
is a process where a drug or substance is metabolized by the liver before it reaches the systemic circulation. Systemic circulation মানে কি? ব্লাডে যাওয়ার আগেই কিছু পোর্শন ড্রাগের মেটাবলাইজড হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে? কোথায় দেখা যায় এই অ্যাকশন? কোথায় দেখা যায় এই অ্যাকশন? লিভারে দেখা যায় এই অ্যাকশন। এই অ্যাকশন কোথায় দেখা যায়? লিভারে দেখা যায়। This refer to metabolism of drug during its passage from the site of absorption into the systemic circulation. সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ড্রাগের মেটাবলিজম দেখা যায়। এইটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। এক্সাম্পল কী কী আছে? মরফিন, ডায়াজেপাম, অ্যামিট্রিপ্টিলিন, ভেরাপামিল, ইমিপ্রামিন, টেস্টোস্টেরন, মেডাজোলাম, সিমিটিডিন, লিডোকেন, ওপিওড। এই এক্সাম মনে রাখতে হবে, কারণ এক্সামে কোশ্চেন আসে। আর এদের একটা ট্রিক, যে বললাম আমি সেপারেটেড একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে কিন্তু এদের ট্রিক দিয়ে আলোচনা করা আছে। কি ট্রিক ছিল? মাই ডিউটি ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রি ল্যান্ড। মাই ডিউটি ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রি ল্যান্ডস অ্যান্ড আদার্স। কার ডিউটি? ইন্ডিয়ান আর্মির ডিউটি। তো এই স্মল একটা ইম্পর্টেন্ট সেন্টেন্সের উপর বেস করেই ট্রিকটা বানানো আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর একটা জিনিস আমরা বলতেই ভুলে গেলাম এই অ্যাসিডিক ড্রাগ কনসেপ্টে, যে এক্সাম্পলগুলো কী কী হবে, এক্সাম্পলটা ডেসক্রাইব করে দিই। অনেক সময় এক্সাম্পল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, বিশেষ করে জিলেডে তো দেখা গেছে কোশ্চেন। তো অ্যাসিডিক ড্রাগ কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। আর বেসিক ড্রাগ তোমরা আশা করি এখানেই দেখতে পেয়েছো, মরফিন, কুইনিন, অ্যামফিটামাইন। একটা জিনিস দেখো কমন, লাস্টে আইএনই। বেসিক ড্রাগে লাস্টে আইএনই প্রেজেন্ট থাকে। যেমন কী কী আছে বেসিক ড্রাগ? মরফিন, আর কি আছে? অ্যাট্রোপিন। তোমরা এলিমিনেট করতে পারবে অপশান যদি এই ট্রিকটা মনে রেখে দাও, যে বেসিক ড্রাগ মানে লাস্টে আইএনই। অ্যামফিটামাইন, আইএনই, সব লাস্টে আইএনই। কুইনিন, হায়োসিন, সব লাস্টে আইএনই। আর অ্যাসিড ড্রাগ কী কী আছে? বারবিচুরেট, BITURAT, বারবিচুরেট। যেমন ফেনোবারবিটন। আর কি আছে? NSAID ক্লাসের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ক্লাসের ড্রাগ। অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাক থেকে কিন্তু খুব কোশ্চেন আসে, ডাইক্লোফেনাক। আর কি আছে? মিথোট্রিক্সেট, আর কি আছে? সালফোনামাইড। কিছু মনে পড়ছে আমার? আরেক পেনিসিলিন। এরা সব অ্যাসিড ড্রাগ। আর বেসিক ড্রাগ মনে রাখার উপায় বললাম, লাস্টে আইএনই, সব লাস্টে আইএনই। বেশিরভাগ জিলেটে কোশ্চেনে রিপিটেড আছে আমাদের কুইনিন, অ্যাট্রোপিন, মরফিন, আর এখানে হচ্ছে ডাইক্লোফেনাক, ফেনোবারবিটন। এগুলো বেশি জিলেটের কোশ্চেন পেপারে রিপিটেড কোশ্চেন, যে এক্সাম্পল যখন কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাসিডিক ড্রাগ। তাছাড়া তোমরা যদি মনে রাখতে পারো এই ট্রিকটা, বেসিক ড্রাগ মানে লাস্টে কী প্রেজেন্ট থাকবে? আইএনই। তো তোমরা অপশান এলিমিনেট করে দিতে পারবে, 3টা আইএনই হয়ে গেল, মানে যেটা প্রেজেন্ট থাকবে সেটা অ্যাসিডিক ড্রাগ। এইভাবে ক্লিয়ার? চলো নেক্সট। তো এরপরে আমাদের টপিক চলে আসছে ডিস্ট্রিবিউশন, যেটা আমরা আবার নেক্সট একটা সেপারেট ভিডিওতে ডিসকাস করব অ্যাবাউট ডিস্ট্রিবিউশন। তো আজকে আমাদের ক্লাস ছিল অল অ্যাবাউট অ্যাবজর্পশন, ফার্স্ট পাস মেটাবলিজম, ডিটেলস থিওরি আমরা পড়লাম, কনসেপ্ট ক্লিয়ার করলাম। এরপর তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করো, তোমাদের কাছে যদি কোনো বই থাকে এমসিকিউ এর, দেখবে কোনো কোশ্চেন আটকাচ্ছে না। আর অবশ্যই আমাদের পুরো ইন্ট্রোডাকশান পার্ট কমপ্লিট যখন আমরা শেষ করে দেব, তারপরে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করব। সেখানে তোমরা ইজিলি বুঝতে পারবে যে তোমাদের সমস্ত ডাউট যা থাকে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা শুধু এখন জিলেটের জন্য নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে আস্তে আস্তে, যদি রেগুলার ক্লাস ফলো করতে থাকো।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।